আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বছরের একেবারে সর্বশেষ দিন, সর্বশেষ সাথে চলে আসছি। আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা ক্লাস উপহার দিব, যেটা গত বছরের মতো এই বছর আলহামদুলিল্লাহ একবারে বাছাই টাছাই করে কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, একটু দ্রুত যুক্ত হবা। এখানে বছরের একবার শেষ দিন চলে আসছি, শেষ দিনটা একবার ক্লাস করে সাধারণ ক্লাস দিয়ে শেষ করবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। একটু বলবা যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। পাশাপাশি ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিতে চাই, জাস্ট একটু শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে আমাদের পেজে একটা মেসেজ দিবা, যে ভাই শেয়ার দিয়েছি, একটা স্ক্রিনশট পাঠাই দিবা, দেন আমাদের মডারেটর তোমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু প্রিয় ভাইরা দেখতে পাচ্ছি ক্লাসটা, আমি অনুরোধ করবো প্রিয় ভাইরা, একবারে বছরের একেবারে সর্বশেষ দিন তোমাদের কাছে অনুরোধ করবো, ক্লাসটা শেয়ার দিও ভাই। অনুরোধ করতেছি, আজকে ক্লাসটা শেয়ার দিও। আজকে কিপটামি করো না, আজকে কৃপণতা দেখাও না। একেবারে শেষ দিন আসছি, মন উজাড় করে, একেবারে মনটা উজাড় করে একটু শেয়ার দিবা। ঠিক আছে ভাই, একটু শেয়ার দিবা। একবার শেষ দিন আসছি, একটু অনুরোধ করতেছি বছরের শেষ দিনটা যাতে সুন্দর মতো কাটে। হ্যাঁ, প্রফুল্ল মনে কাটে, কোনো কৃপণতা যাতে না থাকে। হ্যাঁ, শেষ ভালো যা সব ভালো তার। ঠিক আছে ভাইরা, একটু দ্রুত শেয়ার দিবা, এবং শেয়ার দিয়ে আমার পিরিয়ডটা তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ ভাইয়া, দিয়ে দিব। দেখতে পাচ্ছি অনেক ভাইয়া চলে আসছো। একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে যে বি ইউনিটে 40 নাম্বার, পাশাপাশি ডি ইউনিটে 20 নাম্বার, এই 60 নাম্বার কিভাবে খুব সহজে আয়ত্ত করা যায় ক্লাসের মধ্যে বলে দিব, এবং কিছু তোমাদের এমসিকিউ সলভ করো, যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। একটু জানাবা যে ভাইয়া সবকিছু ঠিক আছে কিনা আমার। হ্যাঁ, সবকিছু ঠিক আছে না? ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞানের আজকে হচ্ছে ম্যারাথন ক্লাস। এই ম্যারাথন ক্লাসের মধ্যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং কোন কোন লাস্ট একবার সর্বশেষ মুহূর্তে, সর্বশেষ মুহূর্তে তুমি হচ্ছে রিভিশন দিবা, সেগুলো আমি দেখবো। হ্যাঁ, সেগুলো দেখার চেষ্টা করবো, এবং ভর্তি পরীক্ষা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি আজকে যে ম্যারাথন ক্লাসটা হবে, এই ক্লাসের মধ্যে আমি তোমাকে আগে বলে দিচ্ছি, সবকিছু তোমাদেরকে একবারে সুন্দর মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রিয় ভাইরা, শেষে সে একবার বছরের শেষ দিন আসছি, কি কৃপণতা করবো না, একটু শেয়ার দিবা, একটু কষ্ট করে শেয়ার দিবা। ক্লাসের মধ্যে তোমাদের আচ্ছা যাচ্ছি কি, যে বা যারা আছে একটু কষ্ট করে শেয়ারটা দিবা আমাদের ক্লাসে। ঠিক আছে, একটু শেয়ার দিবা কষ্ট করে ভাইয়া। ওকে, ওকে ভাইরা, প্রিয় ভাইরা, এখন আমি আসি, আমার প্রথম টপিকে আসি। ঠিক আছে, দেখো খেয়াল করো, জিকে যে টপিকটা আছে প্রথম ক্লাসের মধ্যে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় ভাই হাদি ভাই, এবং হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা হচ্ছে গত হয়ে গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমাদের হাদি ভাইকে স্মরণ করব। হাদি ভাই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের একজন আইডল ব্যক্তিকে স্মরণ করা, বছর শেষ দিন আসছে, যাতে আমরা তাকে ভুলে না যাই, আমাদেরকে যাতে ভুলে না যায়, সেই জন্য আমরা প্রত্যেকটা স্লাইডের মধ্যে ওনার একটা জল ছাপ আমরা রাখছি। প্রত্যেকটা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ হয়তো এখানে একটা জল ছাপ আছে। ওকে, হ্যাঁ, জল ছাপ যাতে আমরা স্মরণ করি, সেই সুবাদের জন্য, যাতে তোমাদের মনে যাতে স্মরণ থাকে, আমাদের যাতে মনে থাকে যে আমাদের একজন হাদি ভাই ছিল, যে হাদি ভাই হচ্ছে বৈষম্য বিরোধী এবং হচ্ছে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাইছিল, তাকে জাস্ট আমরা স্মরণ করব, এবং তার যে কার্যক্রম গুলো সেগুলো আমরা মনের মধ্যে ধারণ করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, আমরা আসি জিকে টপিকটা। জিকে যে টপিকটা আছে, এই টপিকটার মধ্যে আমার হচ্ছে যে বিষয়গুলো আছে, আমাদের যে বিষয়গুলো আছে, বি ইউনিটে, আমার বি ইউনিটে জিকে নাম্বার হচ্ছে 40, কত 40। আমার ডি ইউনিটে জিকে নাম্বার হচ্ছে 20, কত ভাইয়া 20। এখন খেয়াল করেন,
এই যে 40 এবং হচ্ছে 20, এইখানের মধ্যে সবচেয়ে বেশি করে আপনি ঐতিহাসিক কোশ্চেন পাবে, এবং সাম্প্রতিক থেকে প্রতি বছর 7-8 থেকে কোশ্চেন, মানে 7-8টা কোশ্চেন আপনি পাবেন ভর্তি পরীক্ষায়। 7-8টা কোশ্চেনের ভর্তি পরীক্ষা পাবেন। এই 7-8টা ভর্তি পরীক্ষা কোশ্চেন পাবেন, এবং ডি ইউনিটের মধ্যে আপনি আন্তর্জাতিক বিষয়গুলো বেশি পাবেন, আন্তর্জাতিক কোশ্চেনগুলো বেশি পাবেন। এখন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো আপনাকে বলে দিব। আমরা একটু আগে বলে দেই, ক্লাসের শুরুতে বলে দিচ্ছি, আপনি যে টপিকগুলো ভর্তি পরীক্ষা পড়ে আসবেন অবশ্যই পড়বেন, না হবে না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, আমি কনফার্ম শিওর, নিশ্চিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে আপনার হচ্ছে কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের মধ্যে কতজন শহীদ হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে পড়তো, এই যে এই কোশ্চেন গুলো আসবে। আর একটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা চাকসু, সেটা কি ভাব চাকসু, এই নিয়ে চাকসু নিয়ে আমি অনেক তোমাদের ভিডিও দিয়েছি এবং বলেছি চাকসু নিয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে, চাকসু নিয়ে বলেছি। এই চাকসু এখানে আছে, পাশাপাশি ছবি আছে, চাকসু, ছবি এবং জুলাই আন্দোলন। কি আন্দোলন ভাই? জুলাই আন্দোলন। এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন, এই তিনটা টপিক থেকে আপনি নিশ্চিত থাকেন আপনি ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবেন। আমরা যতটুকু বুঝি বা এটা করি, ভর্তি পরীক্ষার প্রশ্ন অলরেডি তৈরি করা হয়ে গেছে, ভর্তি পরীক্ষার প্রশ্ন অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখানে অবশ্যই এই যে জুলাই, চাকসু আর ছবি, এই তিনটা টপিক থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে, এটা আপনি নিশ্চিত। এটা আপনি ভেবে নিবেন যে আপনি পরীক্ষা হলে গিয়ে তিনটা টপিক থেকে একটা প্রশ্ন পাবেন। জুলাই বিপ্লব থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী শহীদ হয়েছে, এই নিয়ে আপনাদের আগে অনেকবার ক্লাস করেছি, বলেছি, পেজের মধ্যে আমাদের আছে। এই জুলাই বিপ্লব পাবেন, পাশাপাশি চাকসু এবং হচ্ছে ছবি। আমি চাইলে আপনারা যদি চান যে ভাইয়া এগুলো নিয়ে একটু ক্লাস দিয়েন, একটু বলিয়েন, আমি আবার দিতে রাজি আছি ভাইয়া। আপনি যদি বলেন যে ভাইয়া চাকসু, জুলাই বিপ্লব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদরা যারা শহীদ হয়েছিল তাদেরকে নিয়ে, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনি একটা ক্লাস দিয়েন, তোমরা যদি বলো তাহলে আমি দিব, অবশ্যই দিব, ঠিক আছে, অবশ্যই দিব। এখন আমি ক্লাসের মধ্যে ঢুকি ভাইয়া, আমি ক্লাসের মধ্যে প্রবেশ করি। আমার ক্লাসের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে একটা, যেটা হচ্ছে আপনাদের জিকের একের প্রথম বেসিক কোশ্চেন, একটা জিকের একের বেসিক কোশ্চেনটা শুরু করতেছি আমি। হ্যাঁ, এরকম কোশ্চেন দেখবেন, এই যে জিকের বেসিক থেকে ছবিতে একটা কোশ্চেন দেয়, মানে প্রতি বছর একটা করে কোশ্চেন আমার দিয়ে থাকে। এখন যেহেতু একটা করে কোশ্চেন দেয় ভাইয়া, প্রতি বছর একটা করে কোশ্চেন দেয়, আমি এখন দেখবো একটা করে কোশ্চেন যেহেতু আমাকে দেয়, আমি একটা করে কোশ্চেন যদি দিছে ভাই, আমি দেখবো এখন কি আছে ভাই। দেখো, ওকে, এখন একটু বলতে হবে ভাইয়া, দেখেন, হ্যাঁ, কে কোন ডিপার্টমেন্টে পড়বেন। দেখেন জিকে, আপনি যারা ল নিয়ে পড়তে চান, যারা ল নিয়ে পড়তে চান তারা ভাবতেছেন যে ভাইয়া আমার ডি ইউনিটে তো জিকে অপশনাল, জিকে হচ্ছে অপশনাল জিকে। এখন এখানে ম্যাথ থাকে, ইকোনমিক্স থাকে, আবার জিকেও থাকে। এখন ভাইয়া আমি জিকে দেখালে কি ম্যাথ পাবো, কি আমি ল পাবো কিনা, অথবা ম্যাথ দেখালে কি ল পাবো কিনা, অথবা ইকোনমিক্স দেখালে কি ম্যাথ পাবো কিনা। আমি বলে দিচ্ছি, লয়ের সাথে জিকে দেখাইলে কি সম্পর্ক, ম্যাথ দেখালে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তুমি যেটাই দেখো না কেন, তুমি যদি অ্যাপ্লিকেবল হও, তুমি যদি একটা ভালো সিরিয়াল নিয়ে আসতে পারো, মেরিট পজিশন নিয়ে আসতে পারো নিজেকে, তাহলে তুমি ল পাবা। তুমি জিকে দেখায় ল পাইতে পারো, তুমি ম্যাথ দেখায় ল পাইতে পারো, তুমি ইকোনমিক্স দেখায় ল পাইতে পারো। কোনো মানে এখানে ম্যাটার্স নাই, বুঝছো, এখানে কোনো সমস্যা নাই। ওকে, এখানে কোনো সমস্যা। ওকে, দেখেন কি বলছে, প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করতে হবে আমাদের এখানে। প্রশ্নটা কি, প্রশ্নটা দেখিবে। হ্যাঁ, আমরা প্রশ্নটা দেখবো, প্রশ্নটা কি ভাই। দেখো, যদি কোনো স্থানের দ্রাঘিমা পূর্ব দিকে 5 ডিগ্রি হয়, তাহলে স্থানীয় সময় গ্রিনিচ থেকে কত মিনিট বেশি হবে। একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য, দ্রাঘিমা হচ্ছে, এটা দ্রাঘিমা, এই দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে কয় মিনিট, সময়ের পার্থক্য হচ্ছে আমার কয় মিনিট, 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। খেয়াল করো, 4 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য কয় মিনিট, 4 মিনিট। তাহলে বলছে কি ভাইয়া, বলছে হচ্ছে 5 ডিগ্রি, কত ডিগ্রি, 5 ডিগ্রি, তাহলে কয় মিনিট হবে, 4 গুণ 5 কত হলো, 4 গুণ 5 হলো কত হবে, 20 মিনিট। তাহলে 5 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কয় মিনিট হবে, 20 মিনিট হবে। কয় মিনিট হবে ভাইয়া, 20 মিনিট হবে। আমি যাচ্ছি, আজকে আমাদের ক্লাসের মধ্যে সংখ্যা 1000 সংখ্যা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি প্রিয় ভাইরা, তোমরা যদি চাও 1000 শিক্ষার্থী পার হবে, তোমার তাহলে সম্ভব। একবার বছরের শেষ দিন আসছি, কৃপণতা করিও না, একটু এরকম নিও না, শেয়ার দিও ভাইয়া, একটু শেয়ার দিও। হ্যাঁ, একটু মন উজাড় করে শেয়ার দিও। হ্যাঁ, 20 মিনিট, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কি বলছি, 5 হলে কত ভাইয়া, 5 হলে হচ্ছে কয় মিনিট, 20 মিনিট হচ্ছে। 20 মিনিট হচ্ছে
এই যে 20 মিনিট যে হইলো এখন বলছে কি স্থানে দ্রাঘিমা পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে। আমরা জানি সূর্য কোন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে। এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিক হবে। তাহলে কয় দিকে? গ্রিনিচ মান হচ্ছে মাঝখানে, মনে করো এটা মাঝখানে গ্রিনিচ মান মন্দির। এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক। হ্যাঁ, পূর্ব দিক। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পশ্চিম দিক। এটা হচ্ছে এবার পশ্চিম দিক। এখন পশ্চিম পূর্ব পাইলাম, এখান থেকে কোন দিক গেছে? এখানে গেছে। তাহলে প্লাস হবে। তাহলে কয় মিনিট হবে ভাইয়া? 20 মিনিট হবে। উত্তর কত? 20 মিনিট। এই তো, এই তো হয়ে গেছে বা, এই তো গুড, সাবাস। উত্তর হচ্ছে কি? বা উত্তর হচ্ছে 20 মিনিট। প্রিয় ভাইরা, যারা উত্তর পারছে একবার প্রথম কোশ্চেনের উত্তর পেরে ফেলছো, এবং কেন এটা উত্তর হলো তোমাকে বুঝাতে পারছি আমি আশা করি। যারা জানতা না তারা জেনে নাও যে আমরা 1 ডিগ্রি সময় দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট পার্থক্য। এটা পরীক্ষা আসলে চোখটা বন্ধ করে আনসার দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। চোখ বন্ধ করে আনসার দিতে পারবেন। ওকে, এটা শেষ হইলাম। পরবর্তী কোশ্চেন আসি। পরবর্তী কোশ্চেন কি আমার দেখেন, এই যে দেখেন, এটা বেসিক কোশ্চেন। এটা আমার বেসিক কোশ্চেন। এটা কি? আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? কত ভাইয়া? মান কত? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আন্তর্জাতিক তারিখ রেখাটা জিনিসটা কি আসলে? এটা কেন? এটা কেন দেওয়া হয়? দেখেন, পৃথিবীর মধ্যে এক জায়গায় একদিকে দিন আর একদিকে রাত। যেমন মনে করেন আমাদের এখানে রাত, আমরা তো এখানে রাতে আছি, সন্ধ্যায় আছি। তার মানে পৃথিবীর ঠিক আমাদের উল্টা দিকে আরেকটা অংশ আছে, আমেরিকা আছে। ওই আমেরিকা এখন দিন। বুঝতে পারছেন? ওখানে এখানে সকাল, কোন সকাল? এখন সকাল কয়টা বাজে? 6টা বাজে হয়তো, সকাল 6:30 বাজে এখন। তাহলে আমরা এখানে দিন পাচ্ছি, ওখানে রাত পাচ্ছে। এই যে মাঝখানে যে ডিফারেন্সটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে, এই পার্থক্যটাকে চিহ্নিত করার জন্য। কারণ আমাদের এখানে যদি সোমবার হয়, ওদের এখানে রবিবার হবে। এই যে পার্থক্যটা চিহ্নিত করার জন্য জলভাগের উপর দিয়ে, কোন ভাগের? জলভাগের উপর দিয়ে, নট স্থলভাগ, মাটির উপর দিয়ে যায় নাই। যেখানে যেখানে মানুষ বসবাস সেখানে যায় নাই। কোথায় দিয়েছে? তোমার হচ্ছে জলভাগ দিয়ে, জলভাগের উপর দিয়ে, মানে পানি রাশির উপর দিয়ে একটা আন্তর্জাতিক রেখা কল্পনা করে রেখা আঁকছে। ওই রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে উত্তর কত ভাইয়া? হ্যাঁ, উত্তর হচ্ছে আবার, হ্যাঁ উত্তর হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? উত্তর হচ্ছে 180 ডিগ্রি। উত্তর হচ্ছে 180 ডিগ্রি। ওকে, উত্তর হচ্ছে 180 ডিগ্রি। আমাকে একটু বলিও, উত্তর হচ্ছে 180 ডিগ্রি। উত্তর হচ্ছে আমরা 180 ডিগ্রি। সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো চেক করে। ওকে, এখন এখন দেখি পরবর্তীটা। ঠিক আছে, কিন্তু এরকম পারতে হবে। আচ্ছা, আস্তে কথা বলতে হবে তাহলে। হ্যাঁ, আস্তে কথা বলতে হবে। একই হয়েছে দেখো তো। ওকে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ ভাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, কোন দেশটি ইন্দোচীন? কি ভাইয়া? ইন্দোচীন। হ্যাঁ, ইন্দোচীন অঞ্চলের অন্তর্গত নয়। দেখো, খেয়াল করো, এখান থেকে কি বলছে? নয় কোনটা এর খেয়াল করতে হবে। কিন্তু পরীক্ষায় দেখবা ছবিতে এরকম প্রশ্ন আপনি পাবেনই। মানে কোশ্চেন দিছে, সুন্দর মধ্যে দিছে, আপনার মনে হচ্ছে যে পারবো আমি, আপনার আপনার মনে হয়েছে যে আপনি পারবেন, কিন্তু প্রশ্নের মাঝখানে যে একটা আকাম ঘোরা দিছে এখানে দেখবেন আপনি। বুঝতে পারছেন? আকাম ঘোরা দিছে কিভাবে? যে একটা আকাম এখানে করে দিছে, আকামটা, এই আকামটা করে দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা হল থেকে বেরিয়ে আসবে, আইসা বলবে যে চান্স হবে, নিশ্চিত হবে। কিন্তু ওই শিক্ষার্থীরা দেখে নাই যেখানে নয় লেখে নাই, ওখানে যে অভিন্ন লেখছে, অভিন্ন কোনটা ভিন্ন নয়, এরকম যে কোশ্চেনের টাইমের মধ্যে থাকে, এগুলো সে খেয়াল করে না। ছোট ছোট অংশগুলো খেয়াল করে না, যার কারণে সমস্যাগুলো হয়। এখানে যেহেতু বলছে কি নয়, কি বলছে? নয়। নয় বলছে না, খেয়াল করতে হবে। ইন্দোচীন মানে কি? অর্থাৎ চীনের পা ঘেসে যেগুলো দেশগুলো আছে, যেমন চীন হচ্ছে, এটা মনে করো চীন, এর চীনের নিচের দিকে অংশগুলো, নিচের দিকে অংশ কি কি আছে জানো? কি কি জানো ভাইয়া? এই যে আমরা এটাকে বলি, এটাকে আমরা বলি লাকবি। কি বলি? ছোটবেলায় মনে মারামারি করতাম না, মারামারি করার সময় বলতাম লাকবি। কি বলতাম? লাকবি, এটা বলতাম, বুঝছো? মানে লাকবি বলতাম। লা মানে কি? লা মানে হচ্ছে, লা সমান সমান হচ্ছে লাউস। কি ভাইয়া? লা মানে হচ্ছে লাউস, লাউস। পরে কতে কি? কতে হচ্ছে আবার কি? কতে হচ্ছে কম্বোডিয়া। কতে কি? কতে হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া। হ্যাঁ, আর হচ্ছে বিতে কি? বিতে হচ্ছে ভিয়েতনাম। বিতে কি ভাইয়া? বিতে হচ্ছে ভিয়েতনাম। তাহলে আমরা 3টা পাইলাম। এখন নয় বলছে, নয়। তাহলে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, এই 3টা হচ্ছে আমার ইন্দোচীনের অংশ, ইন্দোচীনের অংশ। কিন্তু এই যে ভদ্রলোক এখানে দাঁড়ায় আছে থাইল্যান্ড, এটাই আমার উত্তর নয়। মানে এটা যেহেতু ইন্দোচীনের অংশ না, তার মানে এটা উত্তর, আমার এটাই উত্তর। হ্যাঁ, এটাই খেয়াল। তাহলে দেখবে আমরা দেখি তো, আমরা তো পরীক্ষা হল থেকে যখন তোমরা বের হবে না, তোমাদের সাথে দেখা হবে, অনেক শিক্ষার্থী বলবে যে ভাই আমি তো এর অ্যান্সার দিয়ে আসছি, এটাকে হয়েছে।
যখন দেখবো পরীক্ষার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নয় বা সঠিক নয়, কোনটা অভিন্ন, কোনটা ভিন্ন নয়, কোনটা ভিন্ন, এরকম কোনটা বই সাদৃশ্য, কোনটা সামঞ্জস্য না, এরকম মানে শব্দ দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে, তোমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাই দিবে, বুঝছো? 60 মিনিট যে এত সহজ, ওই 60 মিনিট একটা যুদ্ধক্ষেত্র সমান, বুঝছো? ওই 60 মিনিট অনেক বড় কঠিন বিষয়, কিন্তু তারা রিল্যাক্সে মাথা ঠান্ডা করে পড়বে। ও এখন যেভাবে অ্যান্সার করতেছে না, ঠিক সেভাবে যদি অ্যান্সার করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, কোন টেনশন করতে হবে না। সেজন্য বলতেছি বারবার খেয়াল রাখবা, নয় কখনো বলাইছে, কোথায় ভি বলাইছে খেয়াল রাখতে হবে তোমাকে। ওকে, খেয়াল করো, থাইল্যান্ড পাইলাম। পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখেন পরবর্তী প্রশ্ন কি, নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকা এর অন্তর্গত নয়? আবার নয় বলছে, আবার নয় বলছে। আপনাদেরকে এই কোশ্চেন গুলো দিয়ে আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি যাতে ভর্তি পরীক্ষা আপনি ধরা রাখান, আপনি যাতে এই ফাঁদে না পাড়া দেন, এই ফাঁদে যাতে না পাড়া দেন। কি বলছে, নিচের কোন কোন দেশটি হর্ন অফ আফ্রিকা, মানে কি হর্ন অফ আফ্রিকা মানে আফ্রিকার সিং বলা হয়। কি বলা হয়? আফ্রিকার সিং, আফ্রিকার হচ্ছে সিং বলা হয়, সিংহ, আফ্রিকার সিং বলা হয়। এই যে আফ্রিকার সিং, এই আফ্রিকার সিং দেখেন, আফ্রিকার সিং যেটা আছে, আফ্রিকার সিং মানে আমরা কি বলি, আফ্রিকার সিং মানে আফ্রিকার সিং আছে গরু আফ্রিকা, এরকম না। আফ্রিকার তীর ঘেঁষে, আফ্রিকার সাথে আরেকটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রকে বলা হয় তোমার হচ্ছে হর্ন অফ আফ্রিকা। এখন বলতে পারবে হর্ন অফ আফ্রিকা কি কি আছে, কি কি আছে? হর্ন অফ আফ্রিকা কি কি আছে বলতে পারবেন ভাইয়া? হর্ন অফ আফ্রিকা কি কি আছে? হ্যাঁ, একজন বলছে সুদান। দেখেন, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। দেখেন মনে রাখবে, ইথিওপিয়া, মনে রাখবে ইথিওপিয়া, 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 ইথিওপিয়া আছে, ইথিওপিয়া বর্তমান মনে রাখবেন, এই যে ইথিওপিয়া যে দেশটা আছে, এই দেশটার সাথে আমাদের তৎকালীন সময় অর্থাৎ আল্লাহ রাসূল যখন হিজরত করতেন মদিনাতে, মক্কায়, এই মক্কা মদিনা হিজরত করার আগেও আবিসিনিয়াতে হয়তো হিজরত করতেন, আবিসিনিয়াতে। আপনারা হয়তো শুনছেন, যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন বা জানেন, তারা হয়তো জানেন যে আবিসিনিয়া একটা অঞ্চল। হ্যাঁ, আবিসিনিয়া, 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 আবিসিনিয়াতে প্রথম হিজরত করেছিলেন আল্লাহ রাসূল দ্বীন প্রচার করার জন্য। এই যে ইথিওপিয়ার পুরাতন নাম ছিল কি? আবিসিনিয়া, বুঝছেন? এই যে ইথিওপিয়া মনে রাখবেন, আফ্রিকা একটা শহর, যে শহরের আগের নাম ছিল কি? আবিসিনিয়া। আল্লাহ রাসূলের শহরে, আল্লাহ রাসূলের নেতৃত্বাধীন কিছু লোক এখানে কি করছিল? হিজরত করেছিল। এখন এই যে আবিসিনিয়া, ইথিওপিয়া, ইথিওপিয়া, তারপর কি জিবুতি, ইরিত্রিয়া, সোমালিয়া, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার হর্ন অফ আফ্রিকা অঞ্চল। কিন্তু যেটা নয় সেটা হচ্ছে কি? এই সুদান। আমরা একটু বলে দেই আপনাদের, এবার পরীক্ষায় সুদান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষার প্রশ্ন আসছে। সুদানের যে অঞ্চলটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, গৃহযুদ্ধ হচ্ছে, দারফু অঞ্চল, দারফু অঞ্চলটা এই সুদানের মধ্যে আছে। এই সুদানের মধ্যে, সুদান, দক্ষিণ সুদান আর সুদানের সাথে যুদ্ধ হচ্ছে, ওটার মধ্যে সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই যে সুদান, এই মনে রাখবেন, সুদান একটু পরে আসবেন ভর্তি পরীক্ষা, 24 জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 24 জন্য একটু পরে আসবেন ভাইয়ারা। ওকে, ঠিক আছে বারো। এন্ড নেক্সট কোশ্চেন আসে আমি, পরবর্তী কোশ্চেন কি আমার? পরবর্তী কোশ্চেন হচ্ছে যেটা দেখেন, নিরক্ষরেখার মান কত ডিগ্রি? নিরক্ষরেখার, একবার বেসিক কোশ্চেন দিয়ে শুরু করছি, একেবারে বেসিক কোশ্চেন গুলো দিয়ে শুরু করছি আজকে ক্লাস। নিরক্ষরেখার মান কত ডিগ্রি? নিরক্ষরেখা মানে কি? দেখেন, নিরক্ষরেখা মানে হচ্ছে এই যে ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো এভাবে হবে। এটা মনে করে পৃথিবী। হ্যাঁ, এটা মনে করে পৃথিবী। এই পৃথিবীর মাঝ বরাবর, কি বরাবর? মাঝ বরাবর রেখা গেছে, মাঝ বরাবর যে রেখাটা গেছে, এই যে রেখাটা মাঝ বরাবর রেখা গেছে, এই রেখাটাকে বুঝছেন, এই রেখাটাকে ঐতিহাসিকরা যারা হচ্ছে বিজ্ঞানীরা আছেন, তারা এই রেখাটার নাম দিয়েছে নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। কি রেখা দিয়েছে ভাইয়া? নিরক্ষরেখা। এটা অনেকগুলো নাম আছে ভাইয়া, ভর্তি পরীক্ষায় এটা না দিয়ে নামগুলো দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। এটা অনেকগুলো নাম কি কি আছে? এটার নাম হচ্ছে বিষুব রেখা। কি রেখা? বিষুব রেখা। বিষুব রেখা বলা হয়। এটাকে বলা হয় গুরুবৃত্ত। কি বৃত্ত? গুরুবৃত্ত বলা হয়। আমি দেখেন, আমার পরীক্ষা ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকতে পারে, এখান থেকে থাকতে পারে, অথবা আমি যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকতে পারে। একটু মনোযোগ সহকারে শুনবেন ভাই, না বুঝলে বলবেন যারা বুঝি নাই। গুরুবৃত্ত অথবা মহাবৃত্ত, অথবা মহাবৃত্ত বলা হয়। পাশাপাশি আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, নাম কি? ইকুয়েডর লাইন। ইকুয়েডর লাইন বলা হয়। ইকুয়েডর লাইন, এই যে ইকুয়েডর একটা দেশের নাম, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা একটা দেশ। দক্ষিণ আমেরিকা একটা দেশের নাম হচ্ছে ইকুয়েডর। হ্যাঁ, তো এই যে নিরক্ষরেখার নাম হচ্ছে এগুলো সব নাম। এই নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর, এই যে মাঝখান দিকে যেটা গেছে, এই যে পৃথিবীর মাঝ বরাবর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, আমরা জানি যেখান থেকে শুরু হয়, সেটা শূন্য ধরা হয়। কত ধরা হয়? শূন্য ধরা হয়, শূন্য। তার মানে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা পয়েন্ট আছে, পয়েন্ট আমরা জানেন। আপনারা যারা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসবেন তারা দেখবেন 0 পয়েন্ট নামে একটা স্থানের নাম পাবেন। অর্থাৎ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢুকবেন 0 পয়েন্ট দিয়ে। 0 পয়েন্ট মানে কি? অর্থাৎ এখান থেকে গণনা করা শুরু। ঠিক একই ভাবে পৃথিবীর উত্তর দিক দক্ষিণ দিক গণনা করা শুরু হয়েছে এখান থেকে। তার মানে এখান থেকে যেহেতু গণনা করা শুরু, তার মানে এটা কি? এটা অবশ্যই 0 পয়েন্ট। এটা অবশ্যই 0 পয়েন্ট। তার মানে এটার মান কত হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। কত হবে? 0 ডিগ্রি হবে। ভাইরা বুঝতে পারছেন এখন? আপনারা কি বুঝতে পারছেন নিরক্ষরেখার মান কত ডিগ্রি হইলো? কেন শূন্য হইলো? আসলে আপনারা বুঝতে পারছেন কেন শূন্য হইলো। ওকে, কেন শূন্য হইলো? ওকে, 0 ডিগ্রি। ওকে ভাইয়া, নেক্সট কোশ্চেন আসি। তাহলে উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে ডি নাম্বারটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি হইলো। ওকে, পরে আসি। দেখেন কি বলছে, 7 সিস্টার বলতে ভারতের কোন অঞ্চলকে বোঝানো হয়? দেখেন আপনাকে পরীক্ষা এখানে বলে নাই, আসবে না যে এরকম কোশ্চেন আসবে না যে আপনাকে বলা হয়েছে 7 সিস্টার বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় বা কয়টা রাষ্ট্র এটা আসে নাই। বোঝানো হয়েছে কোনটা আসলে যে 7 সিস্টার বলি আমরা আসলে কাকে বলি। কিভাবে বুঝবো যে এটা 7 সিস্টারের অংশ হবে? একবার সহজ, মনে রাখবেন ভারতের, ভারতের কোন অঞ্চলকে বোঝায়? মনে রাখবেন ভারতের, মনে করেন যদি ভারত এটা হয়, এটা যদি ভারত হয়, বলছেন এটা যদি ভারত হয়, বাংলাদেশ হচ্ছে এখানে, আর ভারতের উত্তর রাজ্যগুলো হচ্ছে এখানে, মানে 7 সিস্টার। 7 সিস্টার, হ্যাঁ এটা 7 সিস্টার হয়। এখন এই যে অঞ্চল 7 সিস্টার হয়, তাহলে কি হবে? তাহলে সমস্যাটা কোথায়? দেখেন এই যে আমরা জানি এটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক, এটা কি? এটা পূর্ব দিক, আর এটা হচ্ছে উত্তর দিক। এখন এই যে ভারতটা, ভারতের উত্তর দিকে এবং পূর্ব দিকে, উত্তর পূর্ব দিক অংশ না? দেখেন তো বুঝাইতে পারছেন কিনা? তাহলে এটা যদি ভারত হয়, ভারতের পূর্ব দিক হচ্ছে এটা, উত্তর দিকে হচ্ছে এটা, তাহলে ভারতের উপর দিকে কিছু অংশ এখানে, এবং এটা কোন দিকে আছে? হাতের বাম ডান পাশে আছে, তার মানে পূর্ব দিক। তাহলে 7 সিস্টার কোন দিকা? 7 সিস্টার হবে উত্তর পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ভারতের উত্তর দিক এবং পূর্ব দিকের যে অংশগুলো আছে, সেগুলোকে আমরা কি বলি? আমরা এক কথায় বলে 7 সিস্টার, অর্থাৎ 7 বোন। কি বলি? আমরা 7 বোন হিসেবে চিনি। হ্যাঁ, 7 বোন হিসেবে চিনি। তাহলে উত্তর পারছেন ভাইয়া? হ্যাঁ, উত্তর পূর্বাঞ্চল। ওকে, তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যে, অনেকে মনে করতেছে ভাই ভারত কি এটা হইলো? এটা হয় না জানি, বাট আমি আমার মতো করে রাখছি আর কি। তাহলে উত্তর পূর্বাঞ্চল কি ভাইয়া? উত্তর পূর্বাঞ্চল। এটা হচ্ছে কি উত্তর পূর্বাঞ্চল। তাহলে 7 সিস্টার বলতে আমরা বুঝি ভারতের উত্তর দিকে এবং পূর্ব দিকে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে একসাথে বলা হয় 7 সিস্টার। এখানে রাষ্ট্র আছে কয়টা? এখানে রাষ্ট্র আছে মোট হচ্ছে 7টা। কয়টা? 7টা আছে। এই 7টার মধ্যে 4টার সাথে বাংলাদেশ সরাসরি সংযুক্ত আছে। হ্যাঁ, এবং এই 7টা ছাড়াও ভারতের আরো একটা প্রদেশ আছে যেটার সাথে ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল যেটাকে আমরা বলি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ওকে ভাইরা, ঠিক আছে। আমি পরবর্তী কোশ্চেন আসি, আপনারা পারবেন এটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, 2025 সালের নেপালে যে গণঅভ্যুত্থান হয়েছে না ভাইয়া, দেখেন আমাদের 1 বছর পরে একটা গণঅভ্যুত্থান হয়েছে কিন্তু, হয়েছে না ভাইয়া? হয়েছে কিন্তু। এই যে নেপালে যে গণঅভ্যুত্থান হইল, এবার কিন্তু গণঅভ্যুত্থান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কারণ শ্রীলঙ্কা হয়েছে, সিরিয়াতে হয়েছে, নেপালে হয়েছে, আমাদের দেশেও হয়েছে। মানে 24 সাল আর 25 সালটা হচ্ছে গণঅভ্যুত্থানের মাস। মানে সবাই জেগে উঠেছিল। জেনজির পাওয়ার, এত পাওয়ার ছিল যে সরকারের ভিত্তি লড়ে উঠছে বিভিন্ন দেশে, সিরিয়াতে, নেপালে, তারপর হচ্ছে কি আমরা দেখলাম শ্রীলঙ্কাতে, এবং পাশাপাশি বাংলাদেশে এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল। হ্যাঁ, এই যে রাষ্ট্রগুলো যে আন্দোলন শুরু হয়েছিল, এই যে খেয়াল করেন এখন এই নেপালের অভ্যুত্থানের সময় কতটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। দেখেন আমরা যেহেতু আমরা কি করছিলাম? আমরা অভ্যুত্থান করেছি কোটা আন্দোলন শুরু করে, অর্থাৎ কোটাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একই ভাবে নেপালের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে বন্ধ করে দিছিল, বুঝছেন? বন্ধ করে দিতে চাইছিল। এখন এই চাওয়ার প্রতিবাদে এখন জেনজি তো সবাই ফেসবুক চালায়, সামাজিক যোগাযোগ মাধ্যম চালায়, এরা ছাড়া বাঁচবে না। যেহেতু ওই প্রধানমন্ত্রী বুঝতে পারে না যে আসলে কি চাচ্ছে শিক্ষার্থীরা বা পোলান কি চাচ্ছে, সে বুঝতে পারে না, সে বন্ধ করে দিছে। তখন কি করলো জেনজিরা? কি করলো? আক্রমণ শুরু করে দিল বা আন্দোলন শুরু করে দিল। এখন 2025 সালে নেপাল অভ্যুত্থানে কতটি সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে? সেটা 26টা। কয়টা ভাইয়া? 26টা। হ্যাঁ, তাহলে কি ব্যাট? এটা হচ্ছে কি আমার হচ্ছে এই যে সি নাম্বারটা 26টা। মোটামুটি 26টা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপ বলেন, সবগুলোই প্রায় বন্ধ করে দিতে ছিল। কিন্তু জেনজির তো মানে মাই বসতে পারে নাই, না বসতে পারে নাই, তার কারণে সমস্যা হয়ে গেছে। জেনজি তো এগুলোতে আসক্ত। হ্যাঁ, তো 26টা। কয়টা ভাইয়া? এই 26টা যোগাযোগ, প্রায় 26টার মতো যোগাযোগ মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল, এবং পাশাপাশি তাদের স্বজন প্রীতি আর নানা কাহিনী ছিল।
যার কারণে আন্দোলনটা হয়েছে। আন্দোলনটা হয়েছে মাত্র 5 দিনের মধ্যে, মাত্র 5 দিন। আমরা তো দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি, কিন্তু কি করছে নেপালের পোলাপান মাত্র 5 দিন, কয়দিন, মাত্র 5 দিন আন্দোলন করছে। ওই 5 দিনের মধ্যে সব শেষ, সব শেষ করে ফেলছে। ওকে, এখন আসি দেখেন, এই যে উত্তর এখন আসি 2025 সালের এই আন্দোলন, কোন আন্দোলন, অর্থাৎ নেপালের আন্দোলনটা, নেপালের যে অভ্যুত্থানটা, এটা কতদিন স্থায়ী ছিল? এটা কতদিন স্থায়ী হয়েছিল বলতে পারবেন? বলেন। হ্যাঁ, 5 দিন স্থায়ী ছিল। এখন আমাকে বলতে হবে, বলেন, আমাকে বলতে হবে 2025 সালের এই আন্দোলনটি, অর্থাৎ এই নেপালের আন্দোলন, হ্যাঁ নেপালের আন্দোলনটি কত দিন স্থায়ী ছিল? 3 দিন, 5 দিন, 7 দিন, নাকি হচ্ছে 10 দিন? কয়দিন স্থায়ী ছিল প্রিয় ভাইরা, কয়দিন স্থায়ী ছিল? এই তো 5 দিন। হ্যাঁ, এই তো সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই পারতেছে। কয়দিন ভাইয়া? সেটা হচ্ছে আমার 5 দিন। কয়দিন? সেটা উত্তর হচ্ছে আমার 5 দিন। মনে রাখবেন কয়দিন ভাইয়া? 5 দিন, মনে রাখবেন। ওকে, পরবর্তী আসি দেখেন, চট্টগ্রাম। এই যে দেখেন, এই যে বলে দিচ্ছি, করতে করতে প্রশ্ন আসতে পারে, মিলাই নেবেন আপনার সাথে, আমার সাথে আপনি মিলাই নিতে পারেন, পরীক্ষার সাথে মিলাই নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলছিলাম প্রথমে বলছিলাম চাকসু, চবি এবং জুলাই, এই 3টা থেকে আপনি প্রশ্ন পাবেন। পাশাপাশি চট্টগ্রামের, বুঝছেন, এই চট্টগ্রামের আপনার হচ্ছে যারা বিখ্যাত ব্যক্তি আছে, হ্যাঁ, আপনার হচ্ছে বিখ্যাত ব্যক্তি আছে, বিখ্যাত যারা ব্যক্তি আছে, এর থেকে আপনি ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবেন। যেমন মাহবুব আলম চৌধুরী, আবুল ফজল, পূর্ণেন্দু দস্তিদার, হচ্ছে কি আমরা সিকান্দার আবু জাফর, হ্যাঁ সিকান্দার আবু জাফর, এদের থেকে আপনি ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবেন, কারণ এরা চট্টগ্রাম মাটির সন্তান। আপনি এখান থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবেনই। আপনি দেখবেন ছবির প্রত্যেকটা ইয়ার প্রশ্ন দেখেন, আপনি দেখবেন চট্টগ্রামের সম্পর্কে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে যারা গড়ে উঠেছে বা বড় হয়েছে, বিশ্ববিখ্যাত হয়েছে, যেমন সৈয়দ নজরুল ইসলাম স্যার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিলেন, ওনার সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসে। হ্যাঁ, পাটের আঁশ থেকে তৈরি করা, ওনার থেকে পরীক্ষা প্রশ্ন আসে না? তাহলে দেখবেন চট্টগ্রাম রিলেটেড ওনারা, অর্থাৎ ওনার বিশ্ববিদ্যালয় রিলেটেড এবং চট্টগ্রাম অঞ্চল রিলেটেড, যেমন এই মাহবুব আলম চৌধুরী কাত্তাসিনী ফার্সি যাবো নিয়ে আসেছি। হ্যাঁ, ওই রকম ভাষা আন্দোলনের সময় অবদান রেখেছিলেন ওনারা, হচ্ছে কি ওনাদের সম্পর্কে ভর্তি প্রশ্ন আসে। কেন আসে? কারণ এরা চট্টগ্রামের সন্তান। ঠিক একইভাবে চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নামটা কি? সেটা হচ্ছে কি আমরা জানি, এখন অনেকে বলবো ভাই এখানে তো নাই। আমরা যখন জনপদ আলাদা করি, হ্যাঁ, খালেদা জিয়া থেকে কোশ্চেন আসবে কি না সেটা সেটা হচ্ছে কোশ্চেনের পরে দেখা যাবে যে আসবে কিনা। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। বাট গুরুত্বপূর্ণ ব্যক্তি, অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি, অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি। ওকে, ঠিক আছে ভাই, তার উত্তর কি? এটা হচ্ছে হরিকাল হবে। কি হবে ভাইয়া? উত্তর হরিকাল হবে। কেন হরিকাল হবে? কারণ আমরা জনপদ জানি, বা জনপদ কয়টা আছে, জনপদ থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, জনপদ থেকে আপনি পরীক্ষা প্রশ্ন পাবেন। হ্যাঁ, জনপদ থেকে পাবেন। বলতে পারে আপনাকে রাঙামাটি কোন জনপদের অধীনে। মনে রাখবেন এই সাইডে বাংলাদেশের, পৃথিবীর এই যে বাংলাদেশের এই সাইডটা, এই সাইডটা একটা অংশ আছে, বলতে চট্টগ্রাম সহ এই সাইডটা, মানে বাংলাদেশের পূর্ব সাইডটা, মানে পূর্ব দিকে যে সাইডটা আছে, যেমন সিলেট আছে, মৌলভীবাজার আছে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল আছে, এই অঞ্চলগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে হরিকেলের অধীনে। হরিকেল জনপদ ছিল, এই হরিকেল জনপদের অধীনে ছিল, সেই সূত্রে এগুলো নাম দেওয়া হয়েছে হরিকেল। সেই সূত্রে এগুলো নাম কি দেওয়া হয়েছে? হরিকেল দেওয়া হয়েছে। তাহলে আমি কনফিডেন্ট, আমি বিশ্বাসী আপনি এটা বুঝতে পারছেন। এগুলো যে উত্তর পূর্ব দিকে যে অঞ্চলগুলো আছে, তো সবগুলোকে একসাথে আমরা কি বলবো? হরিকেল অঞ্চল বলবো। সেটা হোক সিলেট, মৌলভীবাজার বা পার্বত্য অঞ্চল বা চট্টগ্রাম। হ্যাঁ, ওকে। একবার পরীক্ষা প্রশ্ন আসছে পার্বত্য, খেয়াল করেন, এই যে পার্বত্য অঞ্চলের জেলা কয়টা? পার্বত্য অঞ্চলের জেলা কয়টা? কে বলতে পারবেন? জেলা কয়টা? আপনি হয়তো মনে হইতে পারে যে ভাই এই তো সহজ কোশ্চেন চট্টগ্রামে দেয়, আপনি কি বলেন ভাই, এগুলো কি দেয় আসলেই? এটা আসছে চট্টগ্রামে ভাই, এটা আসছে, বুঝছো, এটা আসছে। কয়টি? এটা আসছে। তোমার কাছে অদ্ভুত মনে হইতে পারে, ভাই এত সহজ কোশ্চেন কেমনে দেয়? হ্যাঁ, কিন্তু চলে আস, তোমার শুনলে অবাক হবা, তাহার এই পরে মনে একটা কবিতার লাইন তুলে দিয়ে পরীক্ষা বলছে যে এই লাইনটা কোন কবিতা থেকে আসছে, অথবা বলছে তার এই পরে কবিতা দিয়ে বলতেছে যে এই কবিতার লেখক কে, এই কবিতা তোমার পাঠ্য বইয়ের মধ্যে লেখক কে। তোমার কাছে দেখবা কয়েকটা কোশ্চেন তুমি এমন পাবা
হ্যাঁ এইগুলো কি মানে অ্যাডমিশনে কোশ্চেন হয়? তুমি নিজে নিজে ভাববা কি রে এত সহজ কোশ্চেন কিভাবে দিল, এটা কি আসলে কোশ্চেন হয়েছে? তোমার কাছে এটা মনে হবে মাঝে মধ্যে, দেখবা তুমি ফিল করবা যে চান্স পাওয়ার পরে ফিল করতে পারো, হয়তো পরীক্ষা দেওয়ার পরে ফিল করতে পারো এত সহজ কোশ্চেন কিভাবে আসলে সম্ভব কিনা। সন্ধি কয় প্রকার এটা পরীক্ষা আসছে, ধ্বনি কয় প্রকার এটা মানে ধ্বনি কয় প্রকার এটা পরীক্ষা আসছে, পরে জানি ধাতু কয় প্রকার, ধাতু 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 কয় প্রকার এটা পরীক্ষা প্রশ্ন আসছে। ভাইয়া তোমার কাছে মনে হইতে পারে হ্যাঁ তিনটা, কয়টা ভাইয়া? তিনটা। কয়টা ভাইয়া? তিনটা। কয়টা? তিনটা। এটা কি? এই যে আমরা বলি খাবার বলি না, খাবার, খাবার বলি না, খাবার। খাবার মানে কি? খাবার মানে কি? খাতে খাগড়াছড়ি, বাতে বান্দরবন, রতে রাঙামাটি, শেষ। রাঙামাটি খাবার। হ্যাঁ খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি তিনটাকে বলা হয় পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল। ওকে, তাহলে পাইলাম ফরিক্যাল, এটা সি নাম্বার উত্তর। এটা আমার সি নাম্বার উত্তর, ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। পরবর্তী কি? বাংলাদেশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন, মানে প্রথম স্বাধীন এবং সার্বভৌমত্ব বজায় রাখছিলেন, মানে সবগুলো অঞ্চল একসাথে করছিলেন উনি। হ্যাঁ, এই যে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন কে? ধর্মপাল? না, ধর্মপাল হবে না। গোপাল হবে, শশাঙ্ক হবে, নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে? কে বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আমার একটু বলে নেই, এবার একটু ট্রিকি কোশ্চেন হবে, আমার সম্ভাবনা আছে, কারণ সব বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে একটু ঘুরে পিছিয়ে প্রশ্ন করতেছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করতেছে। তো আমি বলবো আপনারা একটু দেখে শুনে রাখবেন, হ্যাঁ, ভালো মতো একটু ডিপ পড়াশোনা করে আসবেন, ডিপ পড়াশোনা করে আসবেন। বাট বিগত বছর চট্টগ্রাম বিষয়ে অনেক সহজ কোশ্চেন হইতো, অনেক সহজ কোশ্চেন হইতো, কিন্তু আপনি গত বছরের প্যাটার্ন দেখেন, গত বছরের প্যাটার্ন যেটা হয়েছে এটা পুরোটাই চেঞ্জ, পুরোটাই চেঞ্জ, বুঝছেন? কোনো পূর্বাভাস ছিল না। কেননা ঘূর্ণিঝড়ে আসলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাই যে আজকে বা আগামী 2 দিনের মধ্যে এত সংকট হইতে পারে বা এত ঝড় আসতে পারে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো আভাসই দেয় নাই, চিহ্ন আলামত কিছু পায় নাই, কিন্তু তারা পরীক্ষা প্রশ্ন করছে ভিন্ন প্যাটার্নে, যেখানে পয়সা আসতো না সেখানে পয়সা আসছে, যেখানে প্রশ্নগুলো একটু সহজ হতো সেখানে কঠিন হয়েছে। গত বছরের তুলনায় বলতেছি, যদি গত বছরের মতো পড়ে আসে তাহলে সম্ভাবনা, চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আগের তুলনায় বলবেন না যে আগে এরকম ছিল, এরকম হবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে, এরকম না। একটু ট্রিকি হবে, কঠিন হবে, আপনি মনে করে আসবেন যে কঠিন হইতেছে, কঠিন হবে, আপনি সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। ওকে, ঠিক আছে, তাহলে কি ভাইয়া দেখি, আমরা দেখি আমরা কি দেখবো। এখানে আছে এটা শশাঙ্ক, এটা কি বের? শশাঙ্ক। শশাঙ্ক মনে রাখবেন, শশাঙ্ক হচ্ছে কি? শশাঙ্ক হচ্ছে বাংলার এমন একজন রাজা, এমন একজন নৃপতি, যিনি হচ্ছে গৌড় শাসক। কি ছিলেন? গৌড়ের শাসক, গৌড় বংশের শাসক ছিলেন। এবং গৌড় বংশের ওনাকে বলা হয় মহা, ওনাকে বলা হইতো তোমার হচ্ছে রাজা, কি বলা হয়? মহারাজা বলা হইতো, মহারাজা বলা হইতো। পাশাপাশি উনি উনি বাংলার যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অঞ্চলগুলো ছিল এগুলোকে সবগুলো কি করছে? একসাথে করছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রদেশগুলো ভাগ ভাগ ছিল এগুলোকে তিনি কি করছেন? সবগুলোকে একত্র করছেন, একত্র করছেন। তো সেজন্য ওনাকে শশাঙ্ককে পরীক্ষা আসতে পারে বাংলার অঞ্চলগুলোকে একত্র করেছেন কে? এই শশাঙ্ক হবে। এবং শশাঙ্ক মারা গিয়েছেন কুষ্ঠ রোগে। কি রোগে ভাইয়া? কুষ্ঠ, সরি পানটা ছিল না। শশাঙ্ক মারা গিয়েছেন হচ্ছে কি রোগে? কুষ্ঠ রোগে মারা গেছেন, কুষ্ঠ রোগে মারা গেছেন। এবং উনি মারা যাওয়ার পরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উনি মারা যাওয়ার পরে কি হয়েছে ভাইয়া? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওই বিশৃঙ্খলা, আপনার ওই বিশৃঙ্খলাটা কি জানেন? ওটাকে বলা হয় তোমার হচ্ছে যেমন একটা বলা হয় মাচ্ছান্যায় বলা হয়। কি বলা হয়? মাচ্ছান্যায় বলা হয়। কেন মাচ্ছান্যায় বলা হয়? কারণ উনি মারা যাওয়ার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এটা কি হয়েছে? বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি করা শুরু হয়েছিল, ওটাকে বলা মাচ্ছান্যায়। এবং ওটা সময় হচ্ছে গিয়া 7ম থেকে 8ম শতাব্দী, 7ম থেকে 8ম শতাব্দীর মাঝখানে এই সময়টাতে কি হয়েছিল? একটা ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাটা, ওই মারামারিটা, ওই বিশৃঙ্খলাটাকে ইতিহাসের ভাষায় বলা হয় মাচ্ছান্যায়। অর্থাৎ শশাঙ্ক মারা যাওয়ার পরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যেটাতে ইতিহাসের ভাষায় কি বলা হয়? মাচ্ছান্যায় বলা হয়। সেটা হচ্ছে 7ম থেকে 8ম শতাব্দীর মাঝখানে। এবং এই শশাঙ্ক মারা যাওয়ার পরে ক্ষমতায় আসে কারা? পালরা। কারা ক্ষমতায় আসে? পালরা ক্ষমতায় আসে। এই পালরা হচ্ছে বাংলার দীর্ঘস্থায়ী শাসন করেছিলেন, বাংলার সবচেয়ে বেশি, প্রায় 400 বছর। কত বছর? প্রায় 400 বছর শাসন করেছিলেন কারা? এই পালরা। গত বছর ঠিক ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে বাংলায়, প্রাচীন বাংলায় সবচেয়ে বেশি শাসন করেছিলেন কারা? সে হচ্ছে পালরা। এই পালরা প্রায় 400 বছর। এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল, লাস্ট ইয়ারে আসছে, এটা বুঝছেন, লাস্ট ইয়ারে আসছে। ওকে, 400 বছর। কয় বছর? 400 বছর। এবং এই 400 বছরের মনে কি 400 বছরে বাংলার মধ্যে, বাংলা যত বৌদ্ধ বিহার, কি বিহার, যত বৌদ্ধ বিহার আছে, যত বৌদ্ধের বিহার আছে, সব বিহার গুলো এই পালরা করছে।
বাংলাদেশে যত বিহার পাবেন, যত বিহার বৌদ্ধ বিহার আছে, সবগুলো বৌদ্ধ বিহার হচ্ছে আপনার কোথায়? এই পালরা করেছে, পালরা ধনবল করেছে, গোপাল করেছে, বিভিন্ন শাসকরা করেছে আর কি। হ্যাঁ, বিহারে কারা করেছে? এরা করেছে। এবং বলে রাখি, এই বিহারের পাশাপাশি এই বিহার বা চর্যাপদ, কি পদ ভাইয়া? এই চর্যাপদের আবিষ্কারের সময় হচ্ছে এদের সময়। হ্যাঁ, এদের শাসকরা করেছিল আর কি। ওকে, ঠিক আছে, পরবর্তী আসি। দেখেন, পরবর্তী আসি, চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ কোন জনপদের অধীনে ছিল? কোন জনপদের অধীনে ছিল? বঙ্গ, রাঢ়, গৌড় আর সমতট। চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে কোন দিকে ভাই? চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে এই যে এইদিকে, এদিকে বাংলাদেশ এদিকে থাকে, এদিকে থাকে, তার এদিকে হচ্ছে কি চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ কোন দিকে হচ্ছে? এই গৌড় অঞ্চলের মধ্যে ছিল। কোন অঞ্চলের মধ্যে? এটা রাজা ছিল কে? বা শশাঙ্ক ছিল। শশাঙ্ক ছিল, বুঝছে? শশাঙ্ক ছিল। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, চর্যাপদ। ওকে, তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার শশাঙ্ক। ওকে, তোর হচ্ছে গৌড় অঞ্চল পড়বে। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ কোন অঞ্চলের মধ্যে ছিল ভাইয়া? চাঁপাইনবাবগঞ্জ ছিল গৌড় অঞ্চলের মধ্যে ছিল। এবং বলে রাখি, এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। কি জেলা? সর্বপশ্চিমের জেলা। এবং চাঁপাইনবাবগঞ্জের যে স্থানের নাম, এটার নাম হচ্ছে মোনাকষা। কি ভাইয়া? মোনাকষা। মোনাকষা মানে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, পশ্চিমের জেলা। এবং উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ। কি গঞ্জ? শিবগঞ্জ। এবং স্থানের নাম হচ্ছে মোনাকষা। ওকে ভাইয়া, পরবর্তী আসে, কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেছেন? কোন মুসলিম সেনাপতি কি বিজয় করেছেন? সিন্ধু বিজয় করেছেন। তার নাম দেখবো আমরা। কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেছেন? এটা কি মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদ, নাকি মোহাম্মদ বিন কাসেম, নাকি খালেদ বিন ওয়ালিদ? খেয়াল করেন, এই যে খালেদ বিন ওয়ালিদ বলেন বা মোহাম্মদ বিন কাসেম বলেন, এখান থেকে ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। 712 খ্রিস্টাব্দে। কত ভাইয়া? 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় হয়। কি বিজয় হয়? সিন্ধু বিজয় হয়। সিন্ধু বিজয় হয়, মনে রাখবেন। কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে কি হয়? সিন্ধু বিজয় হয়। আর এই সিন্ধু বিজয় যিনি করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম আমাদের মতো 17 বছর বয়স বা 18 বছর বয়সে উনি কি করেন? উনি হচ্ছে সিন্ধু বিজয় করেন। এই মোহাম্মদ বিন কাসিম তাকে পরাজিত করেছিলেন ভাইয়া। এই সিন্ধুর শাসক ছিল, এই সিন্ধুর শাসক ছিল দাহির। কি ভাইয়া? নাম ছিল কি? তার নাম ছিল দাহির। রাজা দাহির ছিল সনাতন ধর্মের। রাজা দাহিরকে পরাজিত করে উনি কি করে? সিন্ধু বিজয় করেন। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। তার উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। উত্তর কি? সি নাম্বারটা, মোহাম্মদ বিন কাসিম। ওকে, নেক্সট কোশ্চেন আসি। আন্দোলনের সময় জনপ্রিয় হওয়ার হ্যাশট্যাগ কোনটি ছিল? অর্থাৎ নেপালের হবে, এটা হবে নেপালের। হ্যাঁ, নেপালের যে আন্দোলন হয়েছিল, ওই নেপালের আন্দোলনের সময় সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগ কোনটা ছিল? সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগ কোনটা ছিল? ভর্তি পরীক্ষা দেখবেন এরকম হ্যাশট্যাগ, মানে যে আমরা আন্দোলনের সময় যেমন কোটা, হচ্ছে কি ডিসক্রিমিনেশন ডাউন হোক বা কমে যাক, রিডিউস হোক বলতাম না, এরকম বলতাম। ঠিক একইভাবে এই যে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় ফেসবুকের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। এই যে হ্যাশট্যাগ যেটা ছিল নেপালের আন্দোলনের সময়, এটা ছিল ন্যাপো কিডস। কি ভাইয়া? ন্যাপো কিডস মানে কি? ন্যাপো কিডস মানে হচ্ছে এক ধরনের স্বজনপ্রীতি। অর্থাৎ এরকম মনে করেন আপনার একজন কি আছে, আপনি মনে করেন সিনেমায় কাজ করেন, আপনি কি করলেন? মারা যাওয়ার পরে আপনার পরিবার কি সিনেমার মধ্যে ঢুকাই দিলেন। এই যে স্বজনপ্রীতি করে ঢুকে যাওয়ার মানে এটাকে বলা হয় মানে ন্যাপো কিডস। এটাকে বলে ন্যাপো কিডস, বুঝছেন? ন্যাপো কিডস। ওকে, ঠিক আছে, ন্যাপো কিডস। তাহলে কি? ন্যাপো কিডস। হ্যাঁ ভাই, ন্যাপো মনে রাখবেন। আন্দোলনের সময় জনপ্রিয় হওয়া হ্যাশট্যাগ কোনটা ছিল ভাই? ন্যাপো কিডস ছিল, ন্যাপো কিডস। ওকে, নেক্সট কোশ্চেন আসে। পরবর্তী কোশ্চেন কি? এই যে এটা মেয়র জোহরান নামদানি। এই জোহরান নামদানি কোন দেশে জন্মগ্রহণ করেন? বলেন। এটা আমি বলবো না, এটা আমাদের সবার জানা উচিত। এটা আমাদের সবার জানা উচিত। এটা উত্তরটা কি হবে? নেপালের, সরি আপনার হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের সিটি মেয়র যিনি হয়েছেন, তার জন্মস্থানটা কোথায়? জোহরান নামদানি প্রথম মুসলিম মেয়র। প্রথম কি? মুসলিম মেয়র। প্রথম মুসলিম মেয়র। এবং তিনি হচ্ছেন কোথায় জন্ম? ভারতে, যুক্তরাষ্ট্রে, উগান্ডাতে না কেনিয়াতে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন বলেন? তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, এই তো উগান্ডাতে তিনি কি করেছেন? এই যে আমরা মাঝে মধ্যে বলি তোমাকে উগান্ডা পাঠিয়ে দিব, তোমাকে উগান্ডা কি করে শর্ট করে দিব। উগান্ডা দিচ্ছেন, উগান্ডার মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম কি? জোহরান নামদানি।
জোহরান নামদানি হচ্ছে বর্তমান বর্তমান আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র। বুঝতে পারছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র। আমাকে বলতে হবে তিনি তিনি নিউ ইয়র্ক সিটির কততম কত আপনি হচ্ছে কততম ভাইয়া, হ্যাঁ কততম কততম মেয়র, হ্যাঁ কততম মেয়র হচ্ছে এই জোহরান নামদানি। কি বলতে পারবে? সে কি 110তম মেয়র, সে কি 111তম মেয়র, সে কি 112তম মেয়র বা 20তম মেয়র, নাকি হচ্ছে 112? বলেন দেখি কোনটা হবে, আমাকে বলেন। জোহরান নামদানি হচ্ছে নিউ ইয়র্ক সিটির কততম মেয়র? কততম মেয়র একটু বলেন। হ্যাঁ এই তো গুড, পেরে ফেলছেন। সেটা হচ্ছে কি 111, মানে 111। এই 111 অর্থাৎ জোহরান নামদানি হচ্ছে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র। 111তম মেয়র হচ্ছে জোহরান নামদানি। ওকে ঠিক আছে ভাই, উত্তর পেয়ে ফেলছি আমরা। পরবর্তী আসি, দেখেন প্রস্তাবিত বাজেট অর্থাৎ বাংলাদেশের 25-26 সেশনের আপনার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? এই বাজেটের সর্বোচ্চ বরাদ্দ প্রতি বছর দেখেন একটা এরকম একটা বাজেট থেকে কোশ্চেন হয়। যেহেতু বাজেট থেকে কোশ্চেন হয় আমি আপনাকে জানাই দিচ্ছি, এই বাজেট থেকে যেহেতু কোশ্চেন হবে হলে এগুলো থেকে হবে, হলে এগুলো থেকে হইতে পারে। প্রস্তাবিত বাজেট সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? কোন খাতের মধ্যে? এটা কি শিক্ষা প্রযুক্তি, জনপ্রশাসন, পরিবহন যোগাযোগ, নাকি স্বাস্থ্য সেবা? কোনটা বলতে পারবেন দেখি তো, বলেন যে ভাইয়ারা একটু। দেখেন প্রস্তাবিত বাজেট, যে বাজেটটা দেওয়া হয়েছে হ্যাঁ 25-26 সেশনের, এই বাজেটের মধ্যে আপনার হচ্ছে কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে? শিক্ষা খাত, নাকি জনপ্রশাসন খাত, নাকি পরিবহন, নাকি স্বাস্থ্য? কোনটা? এই তো সাবাস, এটা হচ্ছে কি এই যে জনপ্রশাসন। জনপ্রশাসন খাতের মধ্যে সবচেয়ে বেশি কি দেওয়া হয়েছে? বাজেট দেওয়া হয়েছে। আর জনপ্রশাসন যদি ঠিক থাকতে পারে তাহলে অবশ্যই দেশ উন্নত হবে। তো জনপ্রশাসন ক্ষেত্রে এই খাতের মধ্যে সবচেয়ে বেশি খাত মানে টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে আর কি। ওকে পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে দেখেন, এই যে এখানে যেহেতু একটা আদমশুমারি আমাদের মাঝখানে হয়েছিল 2012 সালের মধ্যে হয়েছিল, সরি এই 22 সালের মধ্যে হয়েছিল। এই জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের শীর্ষ বিভাগ, নট জেলা, বিভাগ বলছে বিভাগ। যদি বলি জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটা, মানে পপুলেশনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ, আপনি পারবেন এটা, এখানে কোনো সন্দেহ থাকবে না। আপনি কখনোই ঢাকা ছাড়া অন্য কোনো জেলার বা বিভাগে চিন্তা করতে পারবেন না, কারণ ঢাকার মধ্যে এত মানুষ, মানে সারা বাংলাদেশের মানুষগুলো সব ঢাকার মধ্যে চলে আসছে। ঢাকার মধ্যে, ঢাকা এমন একটা জেলা, যে জেলার মধ্যে এমন একটা বিভাগ, যে বিভাগের মধ্যে আপনি বাংলাদেশের 64 জেলা লোক পাবেন। 64 জেলা কি পাবেন? লোক পাবেন ওখানের মধ্যে। বলছেন ঢাকা হচ্ছে বৈচিত্র্যময় একটা জেলা। হ্যাঁ এই ঢাকা, মানে এই ঢাকা, হ্যাঁ উত্তর হচ্ছে ঢাকা, মানে সবচেয়ে জনসংখ্যা বেশি হচ্ছে এই ঢাকা, এই ঢাকা। ওকে পরে দেখেন, পরে খেয়াল করেন জনসংখ্যার বৃদ্ধির হার দেখেন, জনসংখ্যা বৃদ্ধির হার মানে বাড়তেছে আস্তে আস্তে সবচেয়ে বেশি কোন জেলায়? জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বাড়তেছে আস্তে দিন দিন। জনসংখ্যা যে জেলাটার মধ্যে সবচেয়ে বেশি বাড়তেছে দিন দিন, সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার এই যে মনে রাখবেন গাজীপুর। সেটা কি? গাজীপুর। জনসংখ্যা বাড়তেছে কোন জেলায়? সেটা হচ্ছে গাজীপুর। অর্থাৎ বৃদ্ধির হার থেকে দিক থেকে বিবেচনা করলে জনসংখ্যা বাড়তেছে হচ্ছে কোন দিকে? গাজীপুরের দিকে। গাজীপুরের আপনার হচ্ছে জনসংখ্যা সবচেয়ে বেশি বাড়তেছে, গাজীপুরের মধ্যে জনসংখ্যা বাড়তেছে। তাহলে উত্তর হচ্ছে গাজীপুর। হ্যাঁ উত্তর হচ্ছে আমার গাজীপুর। দেখি উত্তরটা কি হবে। হ্যাঁ উত্তর গাজীপুরই। ওকে দেখেন পরবর্তী প্রশ্ন দেখেন, বাংলাদেশের এইটা প্রশ্ন, এটা একটু গুরুত্বপূর্ণ ভাই। হ্যাঁ এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু স্টার জন্য রাখলাম, আমি দিয়ে রাখলাম ভাই। হ্যাঁ দিয়ে রাখলাম, এটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এটা একটু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কত তারিখে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি, লেস ডেভেলপমেন্ট কান্ট্রিজ, এই যে এলডিসি থেকে মানে স্বল্পোন্নত দেশ থেকে বের হবে, বের হয়ে উন্নতশীল দেশে যাবে, মানে উন্নতশীল ধাপে চলে যাবে, মানে এলডিসি থেকে বের হবে, যে বাইর হবো আমরা, যে বের মানে স্বল্পোন্নত দেশ থেকে মানে গরিব থেকে বের হয়ে বড়লোক হবো আর কি। হ্যাঁ এই স্বল্পোন্নত দেশ থেকে আমরা কি হবো? বড়লোক হবো বা বের হব কত সালে, কত তারিখে? এটা পরীক্ষা আসতে পারে, কারণ এটা গুরুত্বপূর্ণ, এটা আমার দেশের বাপমূর্তির সাথে রিলেটেড। এখন বাংলাদেশের কত তারিখে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে তালিকা থেকে বের হবে? সেটা হচ্ছে কি 24 অক্টোবর। না 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস, আপনার মনে আছে হয়তো। 25 নভেম্বর, 24 নভেম্বর নাকি 16 ডিসেম্বর নাকি হচ্ছে 26 মার্চ।
হ্যাঁ, একজন বলছে 24শে অক্টোবর। না, 24শে অক্টোবর হবে না ভাইয়া। হ্যাঁ, উত্তর হচ্ছে কি? হ্যাঁ, উত্তর হচ্ছে আমার এই যে এটা গুড। উত্তর হচ্ছে আমার 24শে নভেম্বর 2026 সালে। 2026 সালে 2026 সালে আমার কি হবে? এলডিসি থেকে বাংলাদেশ বের হবে। 2026 সালের 24শে নভেম্বর বাংলাদেশ কি হবে? এখান থেকে বের হবে। ক্লিয়ার? বের হবে। ওকে ওকে, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, উত্তর হচ্ছে বি নাম্বারটা। উত্তর হচ্ছে বি নাম্বারটা। অ্যাসেস দিয়ে রাখবেন নাকি? পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন কি ভাই? যেটা আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে 20শে অক্টোবর কোন দিবস হিসাবে পালন করা হবে? 20শে অক্টোবর দেখেন, এই যে দেখেন, আমি আপনার তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। আমি মাঝে মধ্যে দেখেন ক্লাসের মাঝখানে বলি কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এটা শিওর থাকেন আপনি দিবস থেকে পরীক্ষার প্রশ্ন পাবেন। দিবস থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, এটাও শিওর। এটাও আপনার 100% শিওর বলে দিচ্ছে। কোন দিবস মানে কোন তারিখটা, কোন দিবস, এখানে দিবস থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে, ছবিতে আসে। অন্য বিশ্ববিদ্যালয়ে আসে কিনা জানি না, বা ছবিতে আসে। যেহেতু আমরা ছবি নিয়ে পড়াই, আমরা ছবি নিয়ে শিক্ষার্থী, আমরা বলবো যে দিবস থেকে পরীক্ষা প্রশ্ন আসে, দিবস থেকে পড়ে আসবেন। আর প্রশ্ন আসতে পারবে কোন দিবস পড়বেন? দিবস তো অনেক দিবস আছে, অনেক দিবস। একটা মানুষ ডিম হাত থেকে পড়ে ভেঙে গেছে, ডিম ভাঙা দিবস, এটা একটা দিবস হয়ে গেছে। একটা মানুষ রাস্তাতে হেঁটে গেছে, হ্যাঁ হেঁটে গেছে, হাঁটা দিবস। একটা মানুষের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হয়েছে, ওটা মানে হচ্ছে ডায়াবেটিস দিবস। বুঝতে পারছেন? এখন কোনগুলো পড়বেন? অনেক দিবস আছে পৃথিবীতে, অনেক দিবস। কোনগুলো পড়বেন? দিবস পড়ার জন্য বর্তমান সরকার যে দিবসগুলো বর্তমান প্রণয়ন করছে, যে দিবসগুলো বর্তমান শুরু হয়েছে, ওই দিবসগুলো ভালো মতো দেখবেন। জুলাই রিলেটেড অনেকগুলো দিবস আছে। জুলাই শহীদ দিবস, জুলাই বিপ্লব দিবস, জুলাই সনদ দিবস, অনেকগুলো দিবস আছে। এই দিবসগুলো পড়বেন এখানে। হ্যাঁ, পিলখানা হত্যা দিবস, আবরার ফাহাদ দিবস, এগুলো আসে। এগুলো দেখবেন একটু দেখবেন। হ্যাঁ, এগুলো দেখবেন। হ্যাঁ, এই তো গুড। হ্যাঁ, জাতীয় পরিসংখ্যান দিবস হচ্ছে আমার 20শে অক্টোবর। 20শে অক্টোবর কোন দিবস? সেটা হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। জাতীয় পরিসংখ্যান দিবস হচ্ছে আমার এই আপনার 20শে অক্টোবর। 20শে অক্টোবর। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার জাতীয় পরিসংখ্যান দিবস হচ্ছে আমার 20শে অক্টোবর। পরবর্তী কোশ্চেন আসে দেখেন, এই যে একটা গতি, হ্যাঁ আণবিক গতি কারণে কোনটি ঘটে? একটা গতি দেখেন, সূর্য যে ঘরে, পৃথিবী যে ঘুরে, পৃথিবীর গতি মানে পৃথিবী যে ঘুরে, পৃথিবীর ঘোরাটা দুই ধরনের। একটা হচ্ছে সে পুরো সূর্য তার দিকে ঘুরবে, আর একটা হচ্ছে সে নিজে নিজে ঘুরবে। এখন পৃথিবীর গতি যদি দুই ধরনের, এখন পৃথিবী যখন নিজে নিজে ঘুরে, নিজে নিজে যখন ঘুরে, তখন কি হয় জানেন? তখন কি হয়? মনে করেন এটা হচ্ছে আমার পৃথিবী, এটা কি? এটা হচ্ছে মনে করেন সূর্য, এই পুরোটা সূর্য। মনে করেন এটা ব্ল্যাকবোর্ডটা হচ্ছে সূর্য, বা এই টিভিটা হচ্ছে সূর্য। এই সূর্যের আমি হচ্ছে পৃথিবী, মনে করি আমি পৃথিবী। আমি যখন ঘুরবো তখন সূর্য আলোটা কোন দিকে পড়বে? এই যে এদিকে পড়বে, এদিকে সূর্য আলোটা পড়বে। আবার যখন এদিকে ঘুরবো তো সূর্য আলোটা এদিকে পড়বে। এদিকে কি হয়ে যাবে? এদিকে অন্ধকার হয়ে যাবে, এদিকে কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সূর্য আলো থাকবে না। তার মানে আমার ঘোরার ফলে আমার এই পাশ আলোকিত হচ্ছে, এই পাশ অন্ধকার হয়ে যাচ্ছে। মানে এই পাশ দিন হচ্ছে, এই পাশ রাত হয়ে যাচ্ছে। তার মানে বোঝাচ্ছে আনহিক গতির কারণে কি হচ্ছে? অবশ্যই কি হবে? জোয়ার ভাটা হবে, সূর্যের সূচনা হবে, গ্রহের পরিবর্তন হবে, চাঁদের গতি পরিবর্তন হবে, জোয়ার ভাটা হবে। বলেন তো দেখি কোনটা ঘটবে? দিন রাত হবে। আমি বলছি দিন রাত হয়, এটা আসবে, এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। হ্যাঁ, দিন রাত কি হয়? দিন রাত হয়, অনেক দিন রাত হয়। পাশাপাশি আরো একটা জিনিস হয়, সেটা কি? জোয়ার ভাটা হয়। কি হয়? জোয়ার ভাটা হয়। অর্থাৎ যখন আমি এই সূর্যের এদিক করে মুখ করে থাকবো, তখন এদিক কি হবে? ভাটা হবে। আবার যখন এদিক থাকবে, তখন এদিকে কি হবে? এদিক কি হবে? জোয়ার হবে। এদিক ভাটা, এদিক জোয়ার। তার মানে সূর্যের আকর্ষণ, চাঁদের আকর্ষণ যখন থাকে, তখন কি হয়? জোয়ার হয়, ভাটা হয়। হ্যাঁ, তাহলে এই যে জোয়ার ভাটাও কি হয়? এই আণবিক গতির কারণে হয়। যদি না ঘটতো তাহলে পৃথিবীর এক পাশে জোয়ার হইতো, আর এক পাশে ভাটা হইতো। কিন্তু এই যে ঘোরার কারণে কি হচ্ছে? জোয়ার ভাটা চেঞ্জ হচ্ছে। আপনার এলাকায় জোয়ার হবে কখন, আবার ভাটা হবে, আবার জোয়ার হবে, ভাটা হবে। হ্যাঁ, তো জোয়ার ভাটা হয়, পাশাপাশি দিন রাত হয়, জোয়ার ভাটা হয়, দিন রাত হয়। ওকে, ঠিক আছে। ওকে, ডান। এটা হয়ে গেছে ভাই, ডান। এটা হয়ে গেছে আমার, ডান। পরবর্তী প্রশ্ন আছে দেখি। 20শে অক্টোবর কোন দিবস? এটা আমরা দেখলাম, জাতীয় পরিসংখ্যান দিবস। ওকে, এটা দেখবো এখন। চন্দ্রদ্বীপ জনপদ কোন নদীর পাশে অবস্থিত? ওরে বাপ রে বাপ, বলেন। দেখেন, চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের। কোথাকার বেয়া? বরিশাল। হ্যাঁ, বরিশাল। বুঝছেন? চন্দ্রদ্বীপ হচ্ছে
বরিশালের অঞ্চল, বরিশালের অঞ্চল চন্দ্রদ্বীপ, বরিশালের অঞ্চল হচ্ছে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। ওকে, তাহলে আমাকে বলেন এই চন্দ্রদ্বীপটা জনপদটা কোন নদীর পাশে? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নাই কর্ণফুলী? পারবো, অনেকেই পারবেন, এটা অনেকেই পারবেন। ওকে, তাহলে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ হচ্ছে এটা কোন নদীর অধীনে ভাই? এটা হচ্ছে মেঘনা নদী। এইটা গুড, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার মেঘনা। এটা কি ভাই? এটা হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত হচ্ছে চন্দ্রদ্বীপ। তাহলে বরিশাল কোন নদীর তীরে? বরিশাল হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত। চন্দ্রদ্বীপ পেয়ে গেলাম আমরা, চন্দ্রদ্বীপ পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন কি আমার? এই যেখানে প্রতিবাদী তারুণ্য বিবেচনায় কাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে? স্বাধীনতা পুরস্কার আমরা পড়ছিলাম, স্বাধীনতা সাহিত্য পুরস্কার পড়ছিলাম একটু আগে। স্বাধীনতা পুরস্কার আর সাহিত্য পুরস্কার এগুলো চালু করেছেন কে জানেন? এগুলো চালু করেছেন আমার হচ্ছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান চালু করেছিলেন, বুঝছেন? হ্যাঁ, জিয়াউর রহমান চালু করেছিলেন। এই জিয়াউর রহমানের ভর্তি পরীক্ষা এখানে স্বাধীনতা পরিষদের পরীক্ষা প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। আপনারা অবশ্যই এই বছর 2025 সালে যারা স্বাধীনতা পুরস্কার পেয়েছে, যারা স্বাধীনতা পুরস্কার পেয়েছে তাদের নামটা, হ্যাঁ তাদের নাম, কে কোন পদে পুরস্কার পেয়েছে, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রতিবাদী তারুণ্য, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝছে? এখান থেকে পরীক্ষা প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন এই প্রতিবাদী তারুণ্য এটা এবং স্বাধীনতা পুরস্কার, সাহিত্য পুরস্কার এগুলো চালু করেছে কায়? এগুলো চালু করেছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমান চালু করেছিলেন। যেহেতু এবার পরীক্ষায় প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি, আপনারা টাচ করে আসবেন অবশ্যই। পরীক্ষা দেওয়ার আগে স্বাধীনতা পুরস্কার কি বলছি? স্বাধীনতা অর্থাৎ 2025 সালের, হ্যাঁ 25 সালের স্বাধীনতা, স্বাধীনতা পুরস্কার, হ্যাঁ স্বাধীনতা পুরস্কার, আর হচ্ছে কি, আর একটা সাহিত্য পুরস্কার, আর একটা হচ্ছে সম্মাননা পুরস্কার, সাহিত্য পুরস্কার। এইগুলো একটু ভালো মতো পড়ে আসবেন, হ্যাঁ পড়ে আসবেন। হ্যাঁ, এই যে আবরার ফাহাদ, এই তো গুড, আবরার ফাহাদ। আমাকে বলেন তো ভাই আবরার ফাহাদ দিবস কবে? কে বলতে পারবেন? আবরার ফাহাদ, এই যে আবরার ফাহাদ, আবরার ফাহাদ, এই যে আবরার ফাহাদ দিবস পরীক্ষা আসতে পারে দিবস। আবরার ফাহাদ দিবস কবে? আবরার ফাহাদ দিবস কবে? আবরার ফাহাদ দিবস কবে বলেন? আবরার ফাহাদ দিবস কবে? হ্যাঁ পড়ে যাবেন, অবশ্যই পড়ে যাবেন, লাভ হবে, ক্ষতি হবে না আপনার। হ্যাঁ, কারণ এগুলো তো প্রতিনিধিত্ব কেন গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এই তো বলে ফেলছে। হ্যাঁ 7ই অক্টোবর, মাশাআল্লাহ। তাহলে 7ই অক্টোবর, 7ই অক্টোবর, 7ই অক্টোবর হচ্ছে, 7ই অক্টোবর হচ্ছে আবরার ফাহাদ দিবস। আবরার ফাহাদ দিবস 7ই অক্টোবর। আপনারা অনেকে পারেন, অনেকে জানেন, যারা জানেন না তারা জেনে নিলেন। আবরার ফাহাদ দিবস হচ্ছে 7ই অক্টোবর। এবং প্রতিবাদী তারুণ্য হিসাবে যাকে মরণোত্তর, মরণোত্তর মানে মরার পরে, মরণোত্তর মানে কি, মারা যাওয়ার পরে যে পুরস্কার পায় তাকে বলে মরণোত্তর। মরণোত্তর পুরস্কার পায় আবরার ফাহাদ, কারণ উনি মারা গেছে অনেক আগেই। হ্যাঁ আগে মারা গেছে, তাকে পুরস্কার দেওয়া হয় প্রতিবাদী তারুণ্য হিসাবে। হ্যাঁ, একটা ক্যাটাগরিতে তাকে পুরস্কার দেওয়া হয়। মোট পুরস্কার 7 জন পেয়েছে, 7 জনের মধ্যে একজন হচ্ছে উনি। মোট পুরস্কার পেয়েছে কয়জন? 7 জন, তার মধ্যে একজন হচ্ছে আবরার ফাহাদ। ওকে, দেখেন পরে আসি। দা পলিটিক্স, দা পলিটিক্স। দেখেন ছবিতে আরেকটা টপিক হচ্ছে এটা, আরেকটা টপিক হচ্ছে বই বা গ্রন্থ, বই বা গ্রন্থ। আর স্থাপত্য কর্ম বা সাহিত্য, বা স্থাপত্য কর্ম মানে কি, ভাস্কর্য। যে আপনার হচ্ছে দেখবেন চিত্রকর্ম থেকে পরীক্ষা প্রশ্ন, চিত্রকর্ম থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, এদের থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হ্যাঁ, দেখে আসবেন। হ্যাঁ, কি বলছি, বই গ্রন্থ এগুলো থেকে পরীক্ষা আসবে। গত বছর আসছে কি বাঙালির ইতিহাস কার লেখা, আর একটা পরীক্ষা আসলো আল মুকাদ্দিমা, এই গ্রন্থটা কার লেখা, আসছে না বা পরীক্ষায়? সিইউতে কিন্তু আসছে। যারা বিগত বছর প্রশ্ন পড়েছেন তারা জানেন, তারা টুকটা সময় ধারণা রাখেন। তাহলে কি বলছি? তাহলে বলছি যে দা পলিটিক্স এই গ্রন্থে রচয়িত হচ্ছে আমার কে? গ্রন্থে রচয়িত হচ্ছে, মনে রাখবেন পলিটিক্স এর সাথে কি আছে? পলিটিক্স এর সাথে কি আছে ভাই? এস। কি আছে? এস। এই যে এস আছে না, যেহেতু এস আছে তার মানে এটা অবশ্যই কি হবে? এর নামে শুরুতে কি হবে? এস থাকবে, মানে সক্রেটিস। তার মানে কি, সরি এরিস্টটল, কি হবে? এরিস্টটল হবে। এরিস্টটল। হ্যাঁ, এই যে কাস্পিয়ান নিকায় বলছে ভাই আমি কি মরে গেলে পুরস্কার পাবো? হ্যাঁ, যদি সেরকম বুঝেন, সেরকম যদি করে নিতে পারেন, জীবনকে যদি সেভাবে রাখতে পারেন, তাহলে পুরস্কার পাইতেও পারেন, পুরস্কার পাইতেও পারেন। হ্যাঁ, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এরকম জীবন গঠন করতে হয়, তাহলে আপনি পুরস্কার পাইতে পারেন, পুরস্কার পেতে পারেন। ওকে, দ্য পলিটিক্স কার লেখা? এরিস্টটলের লেখা, এরিস্টটলের লেখা।
তা পলিটিক্স, হ্যাঁ হ্যাঁ, দা রিপাবলিক হচ্ছে প্লেটোর। দা রিপাবলিক যদি বলা হয় তাহলে প্লেটো হবে, আর যদি বলে দা পলিটিক্স তাহলে এরিস্টটল হবে। দা রিপাবলিক বলা হলে প্লেটো, কিন্তু যদি বলা হয় দা পলিটিক্স এটা কার, তাহলে উত্তর হবে হচ্ছে আমার এরিস্টটল। এরিস্টটল, হ্যাঁ। ওকে ভাইরা, আলহামদুলিল্লাহ আপনারা পেরেছেন। পরে দেখি বর্তমান বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। এই প্রবাস থেকে, রেমিটেন্স থেকে পরীক্ষায় আসে, কারণ এরা ছাড়া আমরা চলতে পারি না। এরা একটা অর্থনীতির চাকা ঘুরে রাখছে, বুঝছেন। প্রবাসী ছাড়া আমরা দেশ অচল। দেশ আসলে যে অচল সেটা আমরা বুঝতে পারছি 24 আন্দোলনের সময় প্রবাসীরা যেভাবে শাটডাউন করে দিয়েছিল, রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল, পরে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা কি হয়েছিল। তো বর্তমান বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশে রয়েছে? উত্তর কোনটা? দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সৌদি আরব। ও সঠিক উত্তর দেওয়া আছে। ও রে বাবা, ও সরি, এটা সঠিক উত্তর। হ্যাঁ, সৌদি আরব। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে সৌদি আরব। কি ভাই? উত্তর হচ্ছে আমার সৌদি আরব। উত্তর হচ্ছে সৌদি আরব। ক্লিয়ার? ওকে, তাহলে বর্তমান বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছে, সর্বমত রয়েছে? উত্তর হচ্ছে আমার এই সৌদি আরব। এই সৌদি আরব। মনে থাকবে না ভাইয়া? মনে রাখবেন, মনে থাকতে হবে আপনাকে। ওকে, পরে দেখি পরবর্তী প্রশ্ন। বার্ষিক গতির কারণে বার্ষিক গতির কারণে বার্ষিক গতির কারণে কোনটি ঘটে, কোন ঘটনাটা ঘটে? আমি একটু আগে বলছিলাম পৃথিবীর গতি দুই ধরনের। কয় ধরনের ভাইয়া? পৃথিবীর গতিটা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের গতি হবে। এখন পৃথিবীর গতি যদি দুই ধরনের হয়, এই দুই ধরনের গতি থেকে একটা হচ্ছে কি আহ্নিক গতি বলছি, আর হচ্ছে বার্ষিক গতি। ওই বার্ষিক গতির কারণে কি হবে, মাঝে এটা মধ্যে সূর্য ধরেন, এটা হচ্ছে পৃথিবী। আমি যখন এই সূর্য তার দিকে ঘুরবো, মানে পুরো ঘুরে ঘুরে আবার এখান থেকে এখান থেকে যখন আসবো, এই যে ঘুরবো মাঝে মধ্যে ঘোরার সময় এখানে একটু মানে আমার সাথে তার দূরত্ব কমবে, আবার এখানে বেড়ে যাবে, আর ওখানে গেলে কমবে। এই কমা বাড়ার কারণে কি হবে, মাঝে মধ্যে আমার তাপ কমবে, আমার পৃথিবীর মধ্যে তাপ কমতে পারে আর বাড়তে পারে। তার মানে কি পৃথিবীর মধ্যে ঋতু পরিবর্তন ঘটবে, কখনো শীতকাল হবে, কখনো কি হবে, গ্রীষ্মকাল হবে। তার মানে বোঝা যাচ্ছে যে বার্ষিক গতির কারণে আমার কি হচ্ছে, আমার ঋতুর পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? ঋতু পরিবর্তন হচ্ছে। কারণ কি, ওই যে মাঝে মধ্যে সামনে যাচ্ছি, মাঝে মধ্যে দূরে চলে আসতেছি। তাহলে যখন দূরে চলে আসবো তখন কি হবে, তখন আমার কাছ থেকে সূর্য অনেক দূরে, তখন আমার সূর্য তাপ কম লাগবে। আর যখন কম লাগবে তখন শীতকাল হবে। আর যখন মানে কাছে চলে যাবো তখন সূর্য তাপ বেশি লাগবে, তখন গ্রীষ্মকাল হবে। গ্রীষ্মকাল, শীতকাল। তার মানে কি হবে, ঋতু পরিবর্তন হবে। ঋতুর পরিবর্তন হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন ভাই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা দেখতে, যাদের চোখ সূক্ষ্ম আছে, যাদের চোখ ভালো, চোখ ক্লিয়ার আছে, বুঝছেন, তারা যদি দেখতে পাচ্ছে হাদিকে আমরা এখানে রাখছি, হাদি ভাইটাকে আমরা এখানে রাখছি। আপনারা যদি তাকান একটু দেখতে পারবেন হাদি ভাইকে আমরা এখানে রাখছি। ওকে, পরবর্তী আসে দেখেন। পরবর্তী প্রশ্ন কি, ভারতের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নাই? মানে ভূমি সীমানা নাই। ভারতের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই? কোনো ভূমি সীমানা নেই। ভূমি সীমানা নেই। ভূমি সীমানাটা নেই। বলেন দেখি কোনটা? ভাইয়া বলেন। মিজোরাম, মেঘালয়, আসাম নাকি হচ্ছে নাগাল্যান্ড? কোনটার সাথে ভূমি সীমানা নেই আমাদের? এই তো অনেকে বলে ফেলছেন ভাই, একটু বলেন দেখি, কষ্ট করে একটু বলে ফেলেন। হ্যাঁ, কষ্ট করে একটু বলে ফেলেন, উত্তরটা কি হবে প্রিয় ভাইরা? হ্যাঁ, নাগাল্যান্ড। উত্তর হচ্ছে নাগাল্যান্ড ভাই, নাগাল্যান্ড উত্তর হবে। দেখি তো, দেখেন ভারতের কোন রাজ্যের সাথে, রাজ্যটির সাথে, অর্থাৎ আমরা জানি ভারতের সাথে আমার সাথে একটা সংযুক্ত আছে, সেভেন সিস্টার নামে একটা রাজ্য আছে। ওই 7 রাজ্য, এই 7টা রাজ্যের মধ্যে মিজোরামের সাথে আছে, মেঘালয়ের সাথে আছে, আসামের সাথে সংযুক্ত আছে। বাট আমাদের সাথে এই নাগাল্যান্ড কিন্তু সেভেন সিস্টার ভুক্ত একটা অঞ্চল, কিন্তু নাগাল্যান্ড আমাদের সাথে যুক্ত না। মানে আমাদের পূর্বে আছে, পূর্ব দিকে উত্তর দিকে আছে, কিন্তু কি না আমাদের সাথে সরাসরি সংযুক্ত নাই, লেগে নাই। মানে আমাদের সাথে আছে বাট লেগে নাই। লেগে মানে সীমানার সাথে কি নাই, এই যে বলছে সীমানাটা
সীমানা নেই, মানে কি সংযুক্ত নেই, তার মানে নাগাল্যান্ড উত্তর। উত্তর কি নাগাল্যান্ড, উত্তর হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, ওকে, হ্যাঁ নাগাল্যান্ড। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে দেখেন, কোন ঐতিহাসিকের মতে বাংলা নামটি এসেছে বঙ্গ থেকে, যা ছিল একটি প্রাচীন জনপদ। এখন দেখেন তো, একজন ঐতিহাসিক আছে যার মতে হ্যাঁ যার মতে আপনি হচ্ছে বাংলা শব্দটা আসছে বঙ্গ থেকে, বঙ্গ ছিল একটা জনপদ। ঐতিহাসিকের নাম কি? ঐতিহাসিক একটা বই ছিল, ওই বইয়ের মধ্যে নামটা পাওয়া গেছে, বুঝছেন? পরীক্ষা মাঝে মধ্যে আসে, ছবিতে আসে বেশি করে, ছবিতে এটা থেকে বেশি আসে প্রশ্ন। এখন আমাকে একটু বলবেন তার নামটা কি। আমার তার একটা গ্রন্থ ছিল, গ্রন্থের নাম কি বলতে পারবেন? দেখি তো, বলেন আমাকে বলেন যে আমাকে বলেন কোন ঐতিহাসিকের মতে বাংলা নামটি এসেছে বঙ্গ থেকে, যা ছিল একটা প্রাচীন জনপদ। এই লোক এটা কে বলছেন? পাশাপাশি যিনি বলছেন তার একটা কি ছিল, একটা গ্রন্থ ছিল, প্রাচীন একটা গ্রন্থ ছিল, ওই গ্রন্থের মধ্যে ওই নামটা উনি উল্লেখ করছেন। পরীক্ষা মাঝে মধ্যে ওইটা আসে, পরীক্ষা বলে এই গ্রন্থটা কার, এটা পরীক্ষা আসে, বুঝছেন? গ্রন্থটা গুরুত্বপূর্ণ, ওই গ্রন্থটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ইতিহাসের সাথে এই গ্রন্থটা গুরুত্বপূর্ণ, ওই গ্রন্থটা গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে কি, হ্যাঁ অনেকে বলছে সি নাম্বার, অনেকে বলে কি বলছে, অনেকে বলছে সি নাম্বারটা। উত্তর হচ্ছে আবুল ফজল। কে ভাইয়া? আবুল ফজল, আবুল ফজল। এবং ওনার একটা গ্রন্থের নাম কি ভাইয়া? হ্যাঁ কি বলেন দেখি, ওনার গ্রন্থের নামটা কি ভাই বলেন? আবুল ফজল, ওনার গ্রন্থের নাম কি? ওনার গ্রন্থের নাম কি ছিল বলেন, কেউ ভাইয়া বলেন? ঐতিহাসিক, এবং ওনার গ্রন্থের নাম কি? ওনার গ্রন্থের নাম কি ছিল? ওনার গ্রন্থের নাম কি ছিল? আবুল ফজল, ওনার গ্রন্থের নাম কি? হ্যাঁ এই তো গুড। এই যে বলবো আইন আকবরী, কি গ্রন্থ ভাইয়া? আইন ই আকবরী গ্রন্থ। কি গ্রন্থ? আকবরী গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম তিনি কি করেন? এই বাংলা শব্দটা উল্লেখ করেন, পরবর্তী বাংলাদেশ হয়, পরবর্তী বাংলা হয়, পরবর্তী কি হয়? বাংলা হয়, পরবর্তী বাংলাদেশ হয়ে যায়। ওকে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি নাম্বারটা, আবুল ফজল। এবং ওনার গ্রন্থের নাম হচ্ছে আইন আকবরী গ্রন্থ। উনি সম্রাট আকবরের সভাকবি ছিলেন, যে আকবর এটা ধর্ম প্রতিষ্ঠা করেছিল, যার নাম হচ্ছে দ্বীন ইলাহি। অনেকে জানেন যে সম্রাট আকবর, হুমায়ুনের পুত্র নাম হচ্ছে আকবর। আকবর নিজের ইচ্ছায় উনি একটা ধর্ম বানাইছিলেন, নিজে ধর্ম বানাইছেন একটা, বুঝছেন? ধর্ম বানাইছেন, ধর্মের মধ্যে বলা হয়েছে ওটার নাম হচ্ছে দ্বীন ইলাহি ধর্ম, বুঝছেন? ওকে, পরবর্তী কোশ্চেন দেখেন, 24-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদ সংস্কার বিষয়ে অন্যতম প্রস্তাব কোনটা? এটা গুরুত্বপূর্ণ। যারা রিভিশন বেচে আমাদের রিভিশন বেচে যারা পড়েছেন, যারা 24 জন্য আমরা রিভিশন যেটা বেচ চালু করেছিলাম, এই বেচের মধ্যে অসংখ্য শিক্ষা, প্রায় 2000 শিক্ষার্থী একসাথে পড়েছেন। এই শিক্ষার্থীদের মধ্যে আমি পড়াই দিয়েছিলাম যে এবার যদি সংস্কার থেকে পরীক্ষা প্রশ্ন করে তাহলে এটা করবে, যদি সংস্কার থেকে এটা প্রশ্ন করে তাহলে এটা করবে। কারণ কি? এটা গুরুত্বপূর্ণ, কোনটা ভাই দেখেন, 24-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদে সংস্কার বিষয়ে অন্যতম প্রস্তাব কোনটা যদি বলি তাহলে উত্তর হচ্ছে কোনটা হবে জানেন? এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট সংসদ। দ্বিস্তর বিশিষ্ট কি সংসদ হবে। কারণ কি আগে বাংলাদেশের সংসদ ছিল এক কক্ষ বিশিষ্ট, কারণ কি হচ্ছে মানে দুই কক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে আপনার মানে এমপিরা বসবে, একটা হচ্ছে মানে নীতি নির্ধারক যারা হবে তারা বসবে, ওখানে নীতি নির্ধারক যারা হবে তারা বসবে। এটা কিভাবে হবে? এটা হচ্ছে ওই যে ভোটের মধ্যে হবে, অর্থাৎ যারা ভোট পাবে ওই ভোটের মধ্যে হবে। অর্থাৎ মনে করেন একটা দল ভোট পেয়েছে মাত্র 5টা, হ্যাঁ ভোট 5টা, তারা কি সংসদে যাবে, তাদের 5 জন লোক সংসদের মধ্যে যাবে, মানে সংখ্যা পিয়ার পদ্ধতির মধ্যে দ্বিতীয় স্তরের মধ্যে হবে, পিআর আনুপাতিক হারে হবে আর কি। মনে রাখবেন বিস্তর বিশিষ্ট সংসদ 24 বর্গ, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদের সংস্কার বিষয়ে অন্যতম প্রস্তাব হচ্ছে কোনটা? বিস্তর বিশিষ্ট সংসদ। উত্তর মনে রাখবেন, এটা হচ্ছে এই বি নাম্বারটা। ওকে প্রিয় ভাইরা, উত্তর পারবেন আপনি? হ্যাঁ ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। এটা জিএসপি দেখেন ছবিতে লাস্ট ইয়ারে, গত বছর এটা প্রশ্ন সিম, গত বছর প্রশ্ন হচ্ছে কোনটা? SIM, সিম। এই সিম এর পুনরূপ কি? সিম না, সরি সিম বলে বলবো SMS, সরি SMS, এটা পুনরূপ আসছে শর্ট মেসেজ সার্ভিস। দেখেন এটা পরীক্ষা আসছে, হয়তো একবার সিম আসছে, একবার SMS আসছে, সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি জিএসপি এর পুনরূপটা কি বলেন দেখি। অনেকে জানেন না হয়তো জিএসপি পুনরূপটা কি।
ওবায়দুল চৌধুরী বলছে ভাই আসেন সবাই গণভোটে হ্যাঁ বলি। বলেন এটা কি জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, জেনারেল সিস্টেম অফ প্রিফারেন্স, গ্লোবাল সিস্টেম অফ পলিসি, নাকি হচ্ছে জেনারেল সেলস প্ল্যান? কোনটা হবে? দেখেন অনেকগুলো প্রায় সিমিলার দেখা যাচ্ছে। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে এই যে প্রিয় ভাইরা বলে ফেলছে, অনেক ভাইরা সত্য মানে সঠিক আনসার দিয়েছে, এটা হচ্ছে বি নাম্বারটা। কোনটা? এটা হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, জিএসপি। জিএসপি এর পুনরূপ হচ্ছে কোনটা? পুনরূপ হচ্ছে আমার জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। উত্তর হচ্ছে আমার কোনটা? হ্যাঁ, উত্তর হচ্ছে কোনটা? জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এটা হচ্ছে উত্তর বি নাম্বারটা। হ্যাঁ, উত্তর হচ্ছে বি নাম্বারটা প্রিয় ভাইরা, উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসে। দেখেন বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? ওরে বাপরে, খুবই এখন যে রাজনীতি হয় সব রাজনীতি মহিলাদেরকে নিয়ে। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? মেঘবতী সুকন্যপূর্তি, বেনজির ভুট্টো, ইসাবেলা পেরন, নাকি গোল্ডা মায়ার? কোনটা উত্তর ছিল? বলেন উত্তরটা কি হবে ভাইয়া? প্রিয় ভাইয়া উত্তরটা কি হবে? হ্যাঁ, বেনজির ভুট্টো বলছে। অনেক বলছে বেনজির ভুট্টো। না ভাইয়া, এটা কি বলেছে খেয়াল করেন না, এখানে বলেছে প্রেসিডেন্ট বলা হয়েছে। বেনজির ভুট্টো হচ্ছে প্রধানমন্ত্রী, বুঝছেন? এখানে বলেছে প্রেসিডেন্ট। কি বলা হয়েছে? প্রেসিডেন্ট বলা হয়েছে। যদি প্রেসিডেন্ট বলা হয় তাহলে সেটা হচ্ছে ইসাবেলা পেরন। সে হচ্ছে, সে কোন দেশে গিয়ে বলতে পারবেন? দেখেন এই যে ইসাবেলা পেরন, সি নাম্বার উত্তর, সি নাম্বার হচ্ছে উত্তর, বুঝছেন? বাংলা বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। যদি বলা হয়তো প্রধানমন্ত্রী আলাদা উত্তর হইতো। আমাকে বলতে হবে যে ইসাবেলা পেরন কোন দেশের নাগরিক ছিলেন বা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? কে বলেন দেখি, কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? এটা সঠিক উত্তর। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিল ইসাবেলা পেরন। এই পেরন উনি হচ্ছে কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন বলতে হবে, কোন দেশের? হ্যাঁ, এই তো একদম বলে ফেলছো। সে হচ্ছে কি? সে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার তোমার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, তার উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি নাম্বারটা, ইসাবেলা পেরন। ইসাবেলা পেরন হচ্ছে কি? ইসাবেলা পেরন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। মহিলা প্রেসিডেন্ট হচ্ছে কি? ইসাবেলা পেরন। ওকে, আবার একটু বলে দেই, আবার একটু বলি। হ্যাঁ, আর্জেন্টিনা, ঠিক আছে। আবার একটু তোমাকে স্মরণ করাই দেই। সে হচ্ছে কি? প্রথম মহিলা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এবং যদি বলা হয় তো প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন আসবে হয়তো এরকম। দেখেন লিগ অফ নেশন, লিগ অফ নেশন পরীক্ষা আসতে পারে এটা। লিগ অফ নেশন, লিগ অফ নেশনের প্রতিষ্ঠাতা আমেরিকান কোন প্রেসিডেন্ট? আমেরিকার কোন প্রেসিডেন্ট লিগ অফ নেশন প্রতিষ্ঠা করে? হ্যাঁ, লিগ অফ নেশন আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রতিষ্ঠা করে? বলেন ভাইরা, প্রিয় ভাইরা বলেন। লিগ অফ নেশন, লিগ অফ নেশন আমেরিকার কোন প্রেসিডেন্ট কি করেন? প্রতিষ্ঠা করেন? জন এফ কেনেডি, বারাক ওবামা, জর্জ ওয়াশিংটন, নাকি উড্রো উইলসন? কোনটা উত্তর হবে? হ্যাঁ, উত্তর হচ্ছে উড্রো উইলসন। গুড, উত্তর হচ্ছে উড্রো উইলসন। সে হচ্ছে 14 দফার জনক, 14 দফার জনক, বুঝছেন? প্রথম বিশ্বযুদ্ধের পরে 14 দফার জনক হচ্ছে কে? জনক হচ্ছে এই উড্রো উইলসন। এই উড্রো উইলসন মনে রাখবেন। এই উড্রো উইলসন এই লিগ অফ নেশন কি করে? প্রতিষ্ঠা করে। লিগ অফ নেশন কি করে? প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠা করে। ওকে, লিগ অফ নেশন প্রতিষ্ঠা। এমন তোমরা অনেকে ব্যস্ত লাগাইতেছো ভাইয়া, অনেকে জীবনের মধ্যে আছে। বেনজির ভুট্টো, এই দেখেন এই বেনজির ভুট্টো, এই বেনজির ভুট্টো হচ্ছে মুসলিম বিশ্বের, আবার বলতেছি মুসলিম, মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী। বুঝছেন? প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রধান, নট প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী। ওকে, তো জর্জ ওয়াশিংটন হচ্ছে কি? সরি, উড্রো উইলসন। উড্রো উইলসন আমেরিকার প্রেসিডেন্ট।
উনি কি করছেন, লিগ অফ নেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর জর্জ ওয়াশিংটন হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। জর্জ ওয়াশিংটন হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসের মধ্যে বসবাস করেনি। এই জর্জ ওয়াশিংটন যিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, উনি কি করছেন, উনি আমেরিকার মধ্যে হোয়াইট হাউস যেটা আছে, হোয়াইট হাউস যেটা মানে প্রেসিডেন্টরা বসবাস করে যে ভূমিতে, যে বাসাতে বা ভবনের মধ্যে, সেই ভবনে তিনি বসবাস করেন এই হোয়াইট হাউসে জর্জ ওয়াশিংটন, বুঝছেন। ওকে, পরবর্তী আসি দেখেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যেটা দেখেন, সার্কভুক্ত দেশ নয় কোনটা? সার্কভুক্ত দেশ নয়, নয় নয়, দেখছেন, নয় বলছে, মনে রাখতে হবে, নয় বলছে। আমরা সার্ক মানে কি? সার্ক মানে দক্ষিণ এশিয়ার দেশ। কি দেশ? দক্ষিণ এশিয়ার দেশ। দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে আমার কয়টা? 8টি। কয়টি? 8টি। এই দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে কোনটা নয়? 4টা অপশন দেওয়া, 4টার মধ্যে কোনটা নয়? কোনটা নয়? এই তো মায়ানমার, গুড, এই তো মাশাআল্লাহ, সাবাস। তোমরা চান্স না বলে কে চান্স নেবে বলো তো? তোমরা চান্স না হলে ছবি আসলে ব্যর্থ। ছবি আসলে যোগ্য শিক্ষার্থী নিতে পারবে না, বুঝতে পারছো? তোমরা যোগ্য, তোমরা আসলে যে যোগ্য এটা বুঝতে পারতেছি এখন। তো মায়ানমার হচ্ছে এমন রাষ্ট্র যেটা আমাদের সাথে যুক্ত আছে, বাট কি না, এটা হচ্ছে সার্কের ভুক্ত না। সার্কের ভুক্ত কয়টা? 8টা দেশ। সেটা হচ্ছে কি মনে রাখবা? নিপা এমবিবিএস, নিপা এমবিবিএস, বি এমবিবিএস, এমবিবিএস মানে কি? নিপা এন এ নেপাল, আইতে ইন্ডিয়া, পিছনে আফগানিস্তান, এম তে মালদ্বীপ, বিতে ভুটান, বিতে বাংলাদেশ, এস তে শ্রীলঙ্কা। এবার মনে রাখতে পারি আমরা। ওকে, তার উত্তর হচ্ছে মায়ানমার। উত্তর হচ্ছে এই নাম্বারটা। 9 কোনটা? এটা উত্তর। 9 কোনটা? এটা উত্তর। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখি, দেখেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন বা করেছিলেন? অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যেই মানে মন্ত্রী পরিষদ বলেন, ওদেরকে নিয়ে শপথ গ্রহণ করেছিলেন কত তারিখে? আমরা জানি 5 তারিখে হাসু আপা ইন্ডিয়া পালিয়ে যায়। হ্যাঁ, হাসু আপা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ঠিক কতদিন পরে? ঠিক 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে। অর্থাৎ 5 তারিখ যদি পালিয়ে যায়, তার 3 দিন পরে কয় তারিখ? 8 তারিখ। ঠিক 8 তারিখ কি করে? 8 তারিখে শপথ গ্রহণ করেন। 8 তারিখ কি করেন? 8 তারিখে শপথ গ্রহণ করেন। হ্যাঁ, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমরা দেখেন, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে এই যে দেখেন, 5 আগস্ট 2024 সালে, নাকি হচ্ছে 8 আগস্ট নাকি 24 সালে, কোনটা উত্তর হবে? হ্যাঁ, উত্তর হচ্ছে 8 আগস্ট বা 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে। অর্থাৎ বি নাম্বার উত্তর 8 আগস্ট 2024 সালে। 2024 সালে কি হয়? মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা শপথ গ্রহণ করে, শপথ গ্রহণ করে 8 আগস্ট। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন আসি। পরবর্তী কোশ্চেন, দিল্লির সিংহাসনে আরোহণকারী একমাত্র মুসলিম নারী। দিস ভেরি ইম্পর্টেন্ট, ইউনিক, ইউনিক এবং গুরুত্বপূর্ণ। ইউনিক এবং গুরুত্বপূর্ণ, দেখেন। দিল্লির সিংহাসনে আরোহণকারী একমাত্র মুসলিম নারী। হ্যাঁ, নারী, হ্যাঁ নারী, মহিলা মানুষ। ওনার নামটা কি? যোধা ভাই, সুলতানা রাজিয়া, নূরজাহান, মমতাজ। সবার আগে কে ছিল? সবার আগে কে ছিল? হ্যাঁ, সে হচ্ছে কি? তাহলে দিল্লি সিংহাসনে আহ্বানকারী একমাত্র মুসলিম, একমাত্র মুসলিম নারী হচ্ছে এই সুলতানা রাজিয়া। তিনি হচ্ছে দিল্লির মামলুক বংশের ছিল। মামলুক, মামলুক মানে কি? দাস। মামলুক বংশের, মামলুক বংশের শাসক। মামলুক বংশের শাসক হচ্ছে কি? মামলুক বংশের শাসক হচ্ছে আমার কি? সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া। মামলুক মানে কি? মামলুক মানে হচ্ছে দাস বংশ। কি বংশ? দাস। মামলুক শব্দ অর্থ দাস, বুঝছেন? মামলুক শব্দ অর্থ দাস। এই দাস বংশ প্রতিষ্ঠিত হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, এবং এই বংশের শাসক হচ্ছে কি? এই সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া, এই তো সুলতানা রাজিয়া। ওকে, পরবর্তী দেখি। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এটা গুরুত্বপূর্ণ। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
বলে শেষ মুঘল সম্রাট আমার কে ছিলেন? সম্রাট বাবর ছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন, আকবর ছিলেন, নাকি আওরঙ্গজেব ছিলেন? কে ছিলেন শেষ মুঘল সম্রাট? সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? আমাদের সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? হ্যাঁ, সম্রাট বাবর, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, আকবর, আওরঙ্গজেব কে ছিলেন? আওরঙ্গজেব। উত্তর কি? উত্তর হচ্ছে আওরঙ্গজেব। না ভাইয়া, শেষ মুঘল সম্রাট যদি বলা হয় তাহলে উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ এই ব্যক্তি উনি ছিলেন মুঘল সম্রাটের সর্বশেষ শাসক। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শাসকের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। বি নাম্বারটা কি নাম্বারটা ভাইয়া? উত্তর হচ্ছে আমার বি নাম্বার। উত্তর কোনটা? বি নাম্বার। শেষ মুঘল সম্রাট ছিলেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে সর্বশেষ মুঘল সম্রাট। ওকে, ক্লিয়ার? দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। পরবর্তী কোশ্চেন কি দেখেন, জনপদটি বর্তমান কোন অঞ্চলে অবস্থিত? সরি, জনপদ এখানে লেখা নাই উত্তরটা। ওকে, এটা আসি। সেন রাজবংশের শেষ রাজা কে ছিলেন? সেন রাজবংশের সর্বশেষ রাজা বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন, হেমন্ত সেন। উত্তর কি হবে? বলো উত্তরটা কি হবে এখানে? হ্যাঁ, দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের মধ্যে নির্বাসন দেওয়া হয় মিয়ানমারের মধ্যে দ্বিতীয় বাহাদুর শাহকে। ওকে, সেন রাজবংশের সর্বশেষ, মানে আমরা জানি প্রাচীন রাজবংশের মধ্যে সর্বশেষ বংশ সেন বংশ। আর এই সেন বংশের মধ্যে সেন বংশের শেষ রাজবংশ কোনটা? রাজবংশ হচ্ছে কি বংশ? সেন বংশ। কি বংশ? সেন বংশ। এবং এই সেন বংশের সর্বশেষ শাসকের নাম হচ্ছে আমার লক্ষণ সেন। কোন সেন? সেন লক্ষণ সেন। উত্তর হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ এই লক্ষণ সেন। এই ভদ্রলোক হচ্ছে সর্বশেষ শাসক, নদিয়া দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ওনার আক্রমণে প্রতিরোধ না করে উনি কি করেছেন? পালিয়ে গেছেন, নদিয়া দিয়ে পালিয়ে চলে গেছেন। লক্ষণ সেন। উত্তর হচ্ছে আমার লক্ষণ সেন। উত্তর কি? উত্তর হচ্ছে আমার লক্ষণ সেন। হ্যাঁ, লক্ষণ সেন পাইলাম। ওকে, পরবর্তী দেখি। পাল শাসনামলে বাংলায় কোন ধর্মের প্রচার বৃদ্ধি পায়? আপনাদের বলছি একটু আগে, আপনাদের সবাইকে আমি বলছি না ভাইয়া? চর্যাপদ বলছিলাম, এবং পালরা যে সবচেয়ে বেশি শাসন করেছে এটাও বলছিলাম। মানে প্রাচীন বাংলার মধ্যে দীর্ঘস্থায়ী শাসনকাল করেছিল কারা? পালরা। এবং পালরা কোন ধর্মের অনুসারী ছিল সেটাও তো আমাদের বলেছি। আমাকে একটু বলতে হবে ভাইয়া, বলতে হবে পালরা বাংলার কোন ধর্মের প্রচার বৃদ্ধি পায়, মানে পালরা কোন ধর্মের ছিল? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাকি জৈন? হ্যাঁ, এই তো বলো ভাইয়া। সুফিয়া আশোক বলছো, সত্যের পথে লেখিকা বলছো, মারিয়া জাহান শিফা বলছো, হ্যাঁ সালাউদ্দিন বলছো, হ্যাঁ রুজের আঞ্জুমা সারা বলছো, কোট হ্যাঁ সাথী ইসলাম, তারপর সে রিমন, সুফিয়া শিকদার, শান্তামণি, হ্যাঁ হুমায়রা শারমিন বলছে, বাবু বলছো বৌদ্ধ। ওকে, তোমরা বলছো কি? তোমরা বলতেছো বৌদ্ধ। এই তো গুড। মেহরুন্নেসা, সুমনা ইসলাম বলছে, মিতু বলছো বৌদ্ধ, নূর ইসলাম, শ্রাবন্তী বিশ্বাস সবাই বলছে কি? বৌদ্ধ। তার মানে পাল শাসনের আমল সবচেয়ে যে ধর্মের প্রভাব বিদেশ সেটা হচ্ছে কি? বৌদ্ধ ধর্মের। কোন ধর্মের? বৌদ্ধ ধর্ম। এবং বলছিলাম যে তোমাদের এই পালদের সময় বাংলাদেশ তো বিহার হয়েছিল, বাংলাদেশ তো বিহার, সবগুলো পালদের সময় হয়েছিল আর কি, সবগুলো পালদের সময় হয়েছিল। ওকে, শেষ। পরবর্তী দেখি, পরবর্তী কি আছে ভাইয়া? দেখেন, পরবর্তী হচ্ছে থ্যাংক ইউ, বুঝছেন? পরবর্তী আজকে জাস্ট আপনার সিলেক্টিভ কিছু কোশ্চেন নিয়ে আসছি। আমাকে লাস্ট মুহূর্তে ভাইয়া, প্রিয় ভাইরা, আমাকে লাস্ট মুহূর্তে একবার বলতে হবে যারা ক্লাসটা করছেন, ক্লাসটা কেমন লাগছে, কে কতটুকু বুঝতে পারছেন, এবং ক্লাস শেষে আমাকে ছোট্ট করে বলতে হবে ভাইয়া, ছোট করে, যেহেতু ছবিতে আসবেন, জাস্ট যারা ক্লাস বুঝতে পারছেন জাস্ট ছোট করে একটু ছবি লিখে দেন, ছবি জাস্ট ছোট করে ভাই আমাকে লিখে দিবেন, ছবি লিখে দিবেন জাস্ট ছোট করে। জাস্ট কমেন্টে কি লিখবেন ভাইয়া? আপনাদেরকে করাইলাম, আপনারা ক্লাসটা করছেন, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। হ্যাঁ, আমাকে একটু বলতে হবে যে জাস্ট কমেন্ট করে জাস্ট একটু লিখবেন ছবি, জাস্ট ছোট ভাইরা একটু বলেন, ছবি বলবেন। হ্যাঁ, আমাকে একটু কি বলবেন? ছবি বলবেন, জাস্ট ছবি। হ্যাঁ, ছবি বলবেন জাস্ট কমেন্টে, যারা যারা ক্লাসটা বুঝতে পারছেন। আমি অনুরোধ করবো
হ্যাঁ, একজন বলতেছে ভাই আপনাদের শুধু মেয়েদের নাম বলে, কমেন্ট করছেই মেয়েরা। হ্যাঁ, এই যে শুভ বলছে বুঝছো, আমার নামে নাম। হ্যাঁ, তুমি কমেন্ট করো, তোমার নাম বলো, তোমার নাম যে বললাম, বলো কি সাদিক আহমেদ সাইদ বলছো। হ্যাঁ, মেয়ে ছাড়া তো ছেলে পাচ্ছি না খুঁজে আমি। হ্যাঁ, মেয়েদের ছবিতে ফার্স্ট হয়ে যাবে। তুমি সেকেন্ড হইতে বলো, বাট মেয়েদের জন্য একটা আসল ছেলে দিতে হবে তোমাকে, ওরা ফার্স্ট হবে। হ্যাঁ, ছবি হোসনা একটা বলতে ছবি। এই তো। তো প্রিয় ভাইরা, সবাই একটু কমেন্ট অবশ্যই। আর বেয়া তোমাদেরকে রাত 10:40 সরি 11:40 11:40 বলে দিই। হ্যাঁ, এই 11:40 তোমাদের সাথে গাইডলাইন শেষ করবো আমরা। 45 11:45 তোমাদের সবার সাথে আমাদের গাইডলাইন সেশন হবে। ছবিকে লাস্ট মুহূর্তে একবারে কিভাবে গুছাবো আর কি গাইডলাইন সেশনটা, ঠিক আছে? গাইডলাইন সেশনটা হচ্ছে একদম 2025 সাল থেকে 2026 সাল পর্যন্ত, বোঝা গেল? ওই গাইডলাইন সেশনে আমরা হচ্ছে বেশিক্ষণ থাকবো না, যতটুকু সময় থাকবো লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, যতটুকু সময় থাকবো ওই সময়টার মধ্যে আমরা হচ্ছে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু পরীক্ষা 3 তারিখে ডি ইউনিটের, তারপরে তো বাকিগুলো আছে, আবার এ ইউনিটের 2 তারিখে। তো তোমরা কিভাবে আসবা, কি কি নিয়ে আসতে হবে, প্লাস তোমার কি কি ধরনের করণীয় গুলো আছে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকেই। রাত 11:45 তোমাদের সাথে দেখা হবে আবারও, আমরা দুজনেই থাকবো সেখানে। তো তোমরা ওই টাইমে সবাই চলে আসিও, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মানে 2025 সালে গাইডলাইন দিব, সেটা আবার 26 গিয়ে ঠেকবে, ঠিক আছে? ওকে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কেমন? ওকে, তো ভাইরা 11টা একটু পরে তো আমাদের সিনিয়র, যারা সিনিয়র পরীক্ষা দিবা, যারা 24 সিনিয়র পরীক্ষা দিবা, তারা হচ্ছে আমাদের 9:30 না, 9:30 ক্লাস আছে, 9:30 ফ্রি ক্লাস করবো ম্যারাথন প্রবলেম সলভিং এর, এটা করবা। পাশাপাশি হচ্ছে রাত 11:45 আমরা আবার তোমাদের সাথে আবার যুক্ত হব, যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাইডলাইন সেশন নিয়ে, যেটা এবার শুরু হবে। কি বিশ্বাস করা যায় আগামী 3 তারিখে তোমার সাথে দেখা হচ্ছে? হ্যাঁ, আগামী 3 তারিখ তোমাদের সাথে দেখা হবে। এই জানিটা অনেক দিনের ছিল, তো তোমাদের সাথে 3 তারিখে একদম দেখা হয়ে যাইতেছে। তো জিনিসটা আমার কাছে খুবই স্বপ্নের মতো লাগতেছে যে 3 তারিখে তোমার সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ, 3 তারিখ থেকেই মূলত আমাদের যে তোমরা যারা আছো, যেহেতু বিসিডি নিয়ে আমরা ক্লাস করাইছি, তো তোমার সাথে দেখা হবে। এবং আর সিট এই বছর কি হবে, মানে হচ্ছে আসন বিন্যাসটা কেমন হবে, যেমন আমাদের সিইউতে যেরকমটা থাকে, যে দেখা যায় যে হচ্ছে যে যেখানে ইচ্ছা সেখানে বসে, মানে এরকম থাকে। তো প্ল্যানিং থাকলে সেটা আমরা তোমরা আগেই জানাই দিব, এবং সেটা জানতে পারবো এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা 2 তারিখে হবে। 2 তারিখে হবে। আমরা 1 তারিখে সিট গুলা দেখে আসবো, মানে কিভাবে তারা সাজাইছে, কিভাবে গুছাইছে, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, যেন ওইখানে বুঝতে পারো। এবং তোমাদের সাথে আবারও বলছি, আগেও বলছি, এখনো বলছি, তোমাদের সাথে দেখা হবে শহীদ মিনারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা থাকবো সেখানে। তোমরা যেখানে আসন পড়ুক না কেন, সেটা বায়োলজি ফ্যাকাল্টিতে পড়ুক, সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ুক, বা ভিভিএ ফ্যাকাল্টিতে পড়ুক, অথবা লতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন তোমরা, অথবা ফরেস্ট্রিতে পড়ুক, হ্যাঁ, যেখানেই পড়ুক না কেন তোমরা হচ্ছে শহীদ মিনারে একটাবার আসিও। শহীদ মিনারে তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের। সেখানে পরবর্তী যে B2 আছে, B1 আছে, এবং বি ইউনিটের পরীক্ষা, সি ইউনিটের পরীক্ষা আছে। কি করতে হবে সেটা এতদিন তো আমরা হচ্ছে ফোনে ভিডিও করে তোমাদেরকে বলি, সেদিন না হয় তোমাদের সাথে সরাসরি বললাম। তোমরা একটু আসিও, সেখানে পরবর্তী করণীয় গুলা আমরা হচ্ছে পরবর্তী ইউনিটের পরীক্ষার জন্য কি কি থাকবে সেটা বলবো। আরেকটা বিষয় হচ্ছে তুমি যারা বি ইউনিটের পরীক্ষা দিবা, তারা হয়তো বি ইউনিটের পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট পাবা, বুঝতে পারছো? তুমি ডি ইউনিটের পরীক্ষা দিবা, ডি ইউনিটের পরীক্ষা দেওয়ার জাস্ট ডি ইউনিট পরীক্ষা 3 তারিখ, আর বি 10 তারিখ, মাঝখানে গ্যাপ 5 দিন, 7 দিন। ওই 7 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে পাবা। তোমার ডি ইউনিট হয়েছে কিনা বা হবে কিনা জাস্ট তুমি বি ইউনিটের পরীক্ষাকে বুঝতে পারবা। হ্যাঁ, তখন তোমার যে চান্স পেলে তোমাদের বাসা যাবে, তোমাদের অনুমতি ছাড়া চলে যাবে বাসা, কিন্তু ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে আজকে তো করলাম না, আমরা শেষ করি আজকে ক্লাস এখানেই। পরবর্তী ক্লাস হচ্ছে সি ইউনিটের ক্লাস হবে, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা সহ আপনার সাথে শহীদ মিনার দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আপনি শেষ, তাহলে গো। এন্ড আইকিউর জন্য তোমরা যে টেনশন করতেছো, অলরেডি আমি তোমাদেরকে বলে দিছি যে আইকিউ নিয়ে কোনো টেনশন নিও না, যেহেতু আমি এখানে দায়িত্বে আছি আইকিউর জন্য। তো তোমাদের ডি ইউনিটের পরীক্ষার আগে তোমাদের হচ্ছে ফুললি 2টা ম্যারাথন ক্লাস দিব, ঠিক আছে? এবং 2টা ম্যারাথন ক্লাস দিব, 2টা ম্যারাথন ক্লাসের মধ্যে ফুললি আইকিউটা তোমাদের শেষ হবে যারা ডি ইউনিটের পরীক্ষা দিবা। তো আইকিউ নিয়ে যারা অনেকটা টেনশন করো, এটা নতুন বছরে আমি এটা স্পেশাল গিফট করবো, সেটার জন্য আমি প্রশ্ন প্যাটার্নটা প্রায় শেষ, আমি তৈরি করে ফেলছি। 2টা ক্লাসের মধ্যে যা পড়াবো দেখবা যে পরীক্ষার সময় ওগুলো থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমাদের সাথে দেখা হবে শহীদ মিনারে। শহীদ মিনারে আমরা থাকবো, আমাদের টিম থাকবে,
তোমরা সেখানে আসবা, এসে একটু দেখা করে যাও। আমাদেরও খুব ইচ্ছা তোমাদেরকে দেখার এবং তোমাদের সাথে যেন সরাসরি কিছু কথা বলতে পারি, এবং সেটা পরবর্তী ইউনিটগুলোর দিক নির্দেশনামূলক আলোচনাগুলো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আজকে রাত 11:45-এ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।